আরিয়ানের বাচ্চা, তোকে বলছি আর কত ঘুমাবি? এবার কিন্তু সত্যি সত্যি আমাদের অনেক দেরি হয়ে যাবে। আর তোর জন্য যদি কোনোভাবে আমার কলেজে পৌঁছাতে দেরি হয়, তাহলে তোর একদিন কি আমার একদিন। অহনা আপু, প্লিজ আর একটু ঘুমাতে দাও না। উঠছি তো একটু পরে। আর একটু পরে মানে? তুই যদি এক্ষুনি ঘুম থেকে না উঠিস তাহলে কিন্তু আমি মামাকে সব বলে দেব, তখন বুঝবি কি হয়। আমার যদি আজকে পরীক্ষায় যেতে দেরি হয়, তবে মামা কিন্তু তোকে একদম বাড়ি থেকে বের করে দিবে। তাই নিজের ভালো চাইলে তাড়াতাড়ি ওঠ। অহনার হুমকি শুনে সাথে সাথে আরিয়ানের চোখ খুলে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে বিছানার উপর ধরফর করে উঠে বসে। তারপর করুণ চোখে অহনার দিকে তাকিয়ে বলতে শুরু করে। এই আপু, সবসময় আমাকে জ্বালাতন না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমার উপর এত অত্যাচার কেন করো? কি ক্ষতি করেছি আমি তোমার? কি বললি তুই? তোকে আমি জ্বালাতন করি? বেশ করি, আরো করব, 100 বার করব। তোকে জ্বালাতন করব, তোকে আদর করব, আমি যা খুশি করব, বুঝছিস? এখন ফালতু কথা না বলে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। এই, একদম ফালতু কথা বলবে না তো। তুমি আমাকে আদর করবে মানে? আমাকে আদর করবে আমার বউ, তুমি নও। হ্যাঁ, সেই বউটা কে হয় সেটা সময় হলেই দেখা যাবে। আরিয়ান এমনভাবে অহনার দিকে তাকিয়ে আছে যে অহনা দেখতেই বুঝতে পারল আরিয়ান তার কথার গুরুর অর্থ কিছুই বুঝতে পারেনি। অহনা মুচকি হাসল, তারপর ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে এলো এবং একটু ঝুঁকে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল। তুমি এখনো বাচ্চা আছো সোনা, আর একটু বড় হও, ধীরে ধীরে সব বুঝতে পারবে। যদি বোঝার ক্ষমতাই থাকতো তবে তো আমার অনুভূতিগুলোই বুঝে নিতে। আর এই কঠিন কথাগুলোর মানেই বা কিভাবে বুঝবে, যেখানে তুমি খোকা আমাকেই বোঝো না। অহনার বকুনি আর হুমকির মুখে আরিয়ান এক প্রকার বাধ্য হয়ে বিছানা ছাড়ে। চোখে মুখে বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে সে যখন নিচে নামলো, দেখলো ডাইনিং টেবিলে ইতিমধ্যেই হাসি খুশি এক পরিবেশ বিরাজ করছে। আরিয়ানের বাবা আর আরিয়ানের মা অহনার সাথে গল্প করতে করতে নাস্তা করছেন। আরিয়ানকে দেখেই আরিয়ানের মা মৃদু হাসলেন। এই তো সাহেবের ঘুম ভাঙলো। অহনা না থাকলে তুই যে কবে কলেজের মুখ দেখতিস তা আমার জানা নেই। আয় নাস্তা করতে বস। মা, তুমি এই আপুটাকে একদম মাথায় তুলে রেখেছ। সকালে কেউ এভাবে মানুষের ঘুম ভাঙায়? মনে হচ্ছিল বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্বযুদ্ধ তো শুরু হবেই আরিয়ান। আহানার আজকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর তুই এখনও ঘুমের ঘোরে। ও তো ঠিকই করেছে। পড়াশোনা আর সময়ের ব্যাপারে আমাদের অহনা একদম ওর বাবার মতো পাংচুয়াল। শুনলি তো মামা কি বললো? শুধু ঘুমালেই হবে না আরিয়ান, দায়িত্ববোধও শিখতে হবে। তোর নাস্তাটা তাড়াতাড়ি শেষ কর, আমার আবার রিভিশন দেওয়ার আছে। হয়েছে হয়েছে, আর বড় বড় জ্ঞান দিতে হবে না। মা, আমাকে পরোটা দাও তো। আজকে শুধু এই পরোটাই কপালে আছে নাকি অন্য কিছু? তোর জন্য তোর পছন্দের ডিম পোচও করেছি। অহনা নিজে হাতে তোকে সার্ভ করতে বলে বসে আছে। আরিয়ান যখন নাস্তা শুরু করলো, অহনা খুব যত্ন করে একটা প্লেটে পরোটা আর ডিম পোচ সাজিয়ে আরিয়ানের সামনে এগিয়ে দিল। আরিয়ানের বাবা আর আরিয়ানের মা তাদের এই সুন্দর সম্পর্ক দেখে মনে মনে বেশ খুশি হচ্ছিলেন, কিন্তু আরিয়ান তখনও বুঝতে পারছিল না অহনার প্রতিটি ছোট ছোট কাজের পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম ভালোবাসা। অহনা মা, পরীক্ষার পর তুমি কি কয়েকদিন আমাদের এখানে থাকবে, নাকি তোমার বাবা নিতে আসবেন? মামা, বাবা তো ফোন করেছিলেন, কিন্তু আমার মনে হয় আরিয়ানের এই সেমিস্টারের রেজাল্ট ভালো না হওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। ওকে গাইড করার মতো কেউ নেই তো, তাই ভাবছি পরীক্ষা শেষ হলেও আরও কিছুদিন ওর মাথা চিবিয়ে খাবো। কি, তুমি আরও থাকবে? মা, শুনেছ? আমার তো এবার শান্তিতে থাকাই হারাম হয়ে যাবে। চুপ কর আরিয়ান। অহনা থাকলে তোরই লাভ। ও তোকে কত যত্ন করে, তা কি চোখে পড়ে না তোর? আরিয়ান বিড়বিড় করে কি যেন বলতে বলতে নাস্তা শেষ করলো। সে জানতো না অহনার এই মাথায় চিবিয়ে খাওয়ার আড়ালে লুকিয়ে আছে তাকে সারা জীবনের জন্য আগলে রাখার এক গোপন আকাঙ্ক্ষা। অহনা মিটিমিটি হাসছে আর আরিয়ানের বিরক্ত মাখা মুখটা দেখছে। তার মনে মনে
তখন একটাই চিন্তা, এই অবুঝ ছেলেটা কবে বুঝবে যে তাকে ছেড়ে অহনা কোথাও যেতে চায় না। নাস্তা শেষ করে আরিয়ান নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিল। অহনা ততক্ষণে দরজার কাছে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। আরিয়ানের বাবা তখন সোফায় বসে পত্রিকা পড়ছিলেন, আর আরিয়ানের মা টেবিল পরিষ্কার করছিলেন। মামা আমরা তাহলে আসছি, আরিয়ানকে সাথে নিয়ে যাচ্ছি যাতে ও ঠিকঠাক ক্লাসে যায়। আপনার এই ছেলেকে তো বিশ্বাস নেই, মাঝপথে কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কলেজ মিস করতে পারে। একদম ঠিক বলেছিস মা, তুই সাথে আসিস বলেই আমি নিশ্চিন্ত। আর আরিয়ান শোন, আহানার যেন কলেজে পৌঁছাতে দেরি না হয়। ও তোর বড় বোন, ওর কথা শুনে চলবি। উহ বাবা, তোমরা সবাই ওকে এমনভাবে সাপোর্ট করো যেন ও এই বাড়ির আসল সন্তান আর আমি ভাড়াটিয়া। চলো তো আপু, তোমার দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান আর অহনা বাড়ি থেকে বের হয়ে মেন গেটের দিকে হাঁটতে শুরু করলো। সকালের রোদটা বেশ মিষ্টি, কিন্তু আরিয়ানের মেজাজ তখনও খিটখিটে। সে গটগট করে অহনার আগে আগে হাঁটছে। অহনা পিছন থেকে দৌড়ে এসে আরিয়ানের হাতটা খপ করে ধরল। কিরে, মুখটা এমন প্যাঁচার মতো করে রাখছিস কেন? আমি সাথে গেলে কি তোর খুব লজ্জা লাগে, নাকি তোর কোনো গোপন প্রেমিকা আছে যার সাথে আমাকে আপু বলতে তোর প্রেস্টিজে লাগে? ধুর, কি যে বলো না, আমার আবার প্রেমিকা আসবে কোত্থেকে? এই যে তোমার 24 ঘন্টার পাহারাদারি, এতে কি কোনো মেয়ে আমার ধারের কাছে ঘেঁষবে? তুমি তো যমদূতের মতো আমার পেছনে লেগে থাকো। অহনা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আরিয়ানের একদম মুখোমুখি হয়ে তার চোখের দিকে তাকালো। আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। আমি যমদূত? সত্যি আরিয়ান, তুই আস্ত একটা গাধা। তোর আশেপাশে কোনো মেয়ে ঘেঁষতে দেই না, কারণ তোকে অন্য কেউ ডিস্টার্ব করুক সেটা আমি চাই না। আর তোর মতো অকর্মণ্যের কপালে আমার চেয়ে ভালো প্রেমিকা জুটবেও না, বুঝেছিস? রিকশায় ওঠার পর অহনা আরিয়ানের একদম গা ঘেঁষে বসলো। আরিয়ান একটু সরে বসার চেষ্টা করতেই অহনা তার শার্টের হাতটা টেনে ধরল। কেন রে, সরে বসছিস কেন? আমি কি বাঘ যে তোকে খেয়ে ফেলবো? বাতাস আসছে তাই একটু চেপে বসলাম। বাতাস তো উল্টো দিক থেকে আসছে আপু। তুমি আসলে আমাকে জ্বালানোর বাহানা খোঁজো। আর তাছাড়া রিকশায় এভাবে ঘেঁষে বসলে মানুষ কি ভাববে? মানুষ ভাববে একটা কিউটি ছেলে তার সুন্দরী বড় বোনের সাথে যাচ্ছে, এতে ভাবাভাবির কি আছে? আর শোন, কলেজ শেষ করে একদম গেটের সামনে দাঁড়াবি। আমি পরীক্ষা দিয়ে বের হয়ে তোকে নিয়ে বাড়ি ফিরবো। একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি না কিন্তু। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে রাস্তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না অহনা কি শুধুই মজা করছে, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে। অহনা রিকশায় বসে আরিয়ানের গম্ভীর মুখটা দেখে মনে মনে হাসলো। সে ভাবলো, এই বোকা ছেলেটা যদি জানতো ওর এই বিরক্ত মাখা মুখটা তার কতটা প্রিয়, তাহলে হয়তো সে নিজেই অহনার হাতটা শক্ত করে ধরে রাখত। কলেজে পৌঁছানোর পর আরিয়ান আর অহনা যার যার গন্তব্যে চলে গেল। আরিয়ান তার বন্ধুদের দেখতেই হাত নেড়ে ওদিকে হাঁটা দিল। অহনাও তার নিয়মিত ফ্রেন্ড সার্কেলের দিকে এগিয়ে গেল। অহনাদের গ্রুপের সবাই করিডোরের এক কোণে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। অহনাকে আসতে দেখে গ্রুপের একজন এগিয়ে এলো। সে হলো আবির। আবির অহনার অনেক পুরনো বন্ধু হলো, তার মনে অহনার প্রতি এক অন্যরকম টান রয়েছে। অহনা, তুই আজও আরিয়ানের সাথে আসলি? প্রতিদিন কেন যে তুই পিচ্চিটাকে নিয়ে কলেজে আসিস আমি ঠিক বুঝি না। ওকে নিয়ে আসাতে সমস্যা কি আবির? ও তো একা একা আসতে চায় না, আর তাছাড়া মামা বলেছেন ওর খেয়াল রাখতে, তাই আমি ওকে সাথে নিয়ে আসি। খেয়াল রাখার তো একটা সীমা থাকে। তুই তো দেখি ওর পাহারাদার হয়ে গিয়েছিস। ও তো এখন আর ছোট নেই যে রাস্তা হারিয়ে ফেলবে। আমরা কেন জানি মনে হয় তুই অযথাই ওকে বেশি প্রায়োরিটি দিস। আবিরের গলার স্বরে বিরক্তি আর ঈর্ষা স্পষ্ট ফুটে উঠেছিল। অহনা খুব ভালো করেই বুঝতে পারছিল আবির কেন এমনভাবে কথাগুলো বলছে। আবির যে তাকে পছন্দ করে সেটা অহনা অনেক আগে থেকেই আন্দাজ করতে পেরেছে, কিন্তু সে বিষয়টাকে পাত্তা দেয় না, বরং সাধারণ বন্ধুত্বের মোড়কেই সবটা ঢেকে রাখতে চাই। দেখ আবির, ও আমার ভাই, ওর দায়িত্ব নেওয়া আমার অধিকার। তুই এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন বলতো? আমাদের কি আর কোনো কথা নেই? মাথা ঘামানোর কারণ তো তুই জানিসই অহনা।
আমি তোকে কতটা গুরুত্ব দেই সেটা কি তুই আসলেই বুঝিস, নাকি না বোঝার অভিনয় করিস? প্রতিদিন তোকে ওর সাথে দেখলে আমার কেমন লাগে তা যদি একবার বুঝতে। অহনা কোনো উত্তর দিল না। সে জানে এখন কিছু বললে কথা আরও বাড়বে। আবির তার ভালো বন্ধু, তাদের এই দীর্ঘদিনের বন্ধুত্ব অহনা কোনোভাবেই নষ্ট করতে চায় না। তাই আবিরের আবেগকে সরাসরি প্রত্যাখ্যান না করে সে হাসি মুখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অহনা মনে মনে ভাবল আবিরকে কিভাবে বোঝাবে যে তার মনের গহীনে কেবল একজনই বাস করে, আর সে আর কেউ নয়, ওই চিরচেনা গাধা আরিয়ান। বাদ দে তো এসব কথা। পরীক্ষার আর মাত্র কয়েক মিনিট বাকি। চল এখন ক্লাসে যাই, আড্ডা দেওয়ার অনেক সময় পাওয়া যাবে পরে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার সাথে হাঁটতে শুরু করলো। সে বুঝতে পারলো অহনা আজও তার কথাগুলো এড়িয়ে গেল। অন্যদিকে আরিয়ান বন্ধুদের সাথে হাসাহাসি করলো, মাঝে মাঝে করিডোরের দিকে তাকিয়ে দেখছিল অহনা ঠিকঠাক ক্লাসে গেল কিনা। আরিয়ানের মনেও একটা চাপা অস্বস্তি কাজ করছিল। আবিরকে অহনার আশেপাশে দেখলে কেন জানি তার মেজাজটা খিটখিটে হয়ে যায়। অহনার কাছ থেকে বিদায় নিয়ে আরিয়ান যখন তার বন্ধুদের আড্ডার জায়গায় পৌঁছালো তখন দেখলো সবাই তাকে দেখে মিটিমিটি হাসছে। আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু সজীব আর রাফি আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল। আরিয়ানকে দেখে সজীব এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। কি রে আরিয়ান, আজও দেখি একদম কড়া পাহারায় কলেজে আসলি। তোর এই ফুফাতো বন্ধু তোকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না দেখছি। ব্যাপার কি বলতো? আরে বুঝিস না কেন? এটা কি শুধু পাহারাদারি নাকি অন্য কিছু? আহনা আপিকে তো দেখলাম তোর শার্টের কলার ঠিক করে দিচ্ছিল। আমাদের তো বোন আছে রে, কিন্তু আমাদের বোনরা তো এভাবে প্রেম প্রেম চোখে তাকিয়ে কলার ঠিক করে দেয় না। তোরা কি শুরু করলি বলতো? অহনা আপু আমার বড় বোন, সেটা তোরা সবাই জানিস। ও আমার খেয়াল রাখে কারণ আমি ওর ছোট ভাইয়ের মতো। তোদের মাথায় সবসময় উল্টা পাল্টা চিন্তা ঘোরে কেন? আরিয়ানের বন্ধুরা থামার পাত্র নয়। তারা জানে আরিয়ানকে এই বিষয়ে খেয়াল করলেই ও বেশ ক্ষেপে যায়। তারা হাসাহাসি করে আরিয়ানকে আরও তপ্ত করতে লাগলো। আরে রাখ তোর ভাই বোন সম্পর্ক, আমরা কি অন্ধ নাকি? অহনা আপু যেভাবে তোর দিকে তাকিয়ে থাকে সেটা কোনো বোনের চাহনি না। তুই একটা আস্ত গাধা, কি তাই কিছুই বুঝিস না। আমাদের ধারণা তোদের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর কাহিনী চলছে যা তুই লুকানোর চেষ্টা করছিস। তোরা কিন্তু এবার বেশি বলছিস। আমি বারবার বলছি অহনা আমার বোন মাত্র। তোরা অযথাই আমাদের নিয়ে ভুল বুঝছিস। এরপর যদি এমন ফালতু কথা বলিস তবে আমি কিন্তু সত্যি মাইন্ড করব। ও আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করছে তাই আমার সাথে আসে, এর বাইরে আর কিছুই নেই। আরিয়ান বন্ধুদের কড়াভাবে বুঝিয়ে দিল। তার মনের ভেতর কেন জানি একটা খচখচানি শুরু হলো। বন্ধুদের কথাগুলো বারবার তার কানে বাজতে লাগলো। সে মনে মনে ভাবতে শুরু করলো সত্যি কি অহনা আপু তাকে অন্য কোনো নজরে দেখে? কিন্তু পরক্ষণে সে মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা ঝেড়ে ফেলল। তোদের এই আজে বাজে কথা শুনতে শুনতে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। চল এখন ক্লাসে চল, স্যার চলে আসবে। আরিয়ান গটগট করে ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু তার অবচেতন মন বারবার করিডোরের ওই দিকটাই খুঁজে বেড়াচ্ছিল অহনাকে। বন্ধুদের হাসি তামাশা আজ তাকে দোটানায় ফেলে দিয়েছে। সে বুঝতে পারছে না অহনার যত্নটা কি শুধুই দায়িত্ব নাকি এর আড়ালে অন্য কিছু অনুভূতি লুকিয়ে আছে যা এতদিন সে খেয়াল করেনি। আরিয়ানের সারাটা দিন আজ খুবই অস্থিরতায় কেটেছে। ক্লাসে বসে স্যার কি পড়িয়েছেন তার কিছুই তার মাথায় ঢোকেনি। বন্ধুদের সেই বাঁকা কথাগুলো আর হাসি তামাশা যেন তীরের মতো তার কানে বিঁধছিল। অন্যদিকে অহনা তার পরীক্ষা শেষ করে আগে থেকে কলেজের গেটের কাছে বটগাছটার নিচে দাঁড়িয়ে আরিয়ানের জন্য অপেক্ষা করছিল। আরিয়ানকে দূর থেকে আসতে দেখে অহনা হাত নেড়ে তাকে ডাকলো, কিন্তু আরিয়ানের হাঁটার ভঙ্গি আর চেহারার অভিব্যক্তি দেখে অহনা বুঝতে পারল কিছু একটা গন্ডগোল হয়েছে। রিকশায় ওঠার পর থেকেই আরিয়ান একদম চুপচাপ। রাস্তার ধারে দৃশ্যগুলোর দিকে তাকিয়ে সে যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। অহনা কয়েকবার কথা বলার চেষ্টা করলেও আরিয়ান শুধু হু বা হ্যাঁ বলে এড়িয়ে গেল। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই অহনা আর থাকতে না পেরে আরিয়ানের হাতটা আলতো করে স্পর্শ করল। কিরে আরিয়ান, তোর কি হয়েছে বলতো? কলেজ থেকে বের হওয়ার পর থেকে দেখছি তুই মুখটা অন্ধকার করে আছিস।
পরীক্ষা কি খারাপ হয়েছে নাকি অন্য কারোর সাথে ঝগড়া করেছিস? না, পরীক্ষা খারাপ হয়নি, আর কারোর সাথে ঝগড়াও হয়নি। আমার এমনিতে মেজাজ খারাপ। তুমি প্লিজ এখন আমাকে কোনো প্রশ্ন করো না। আমি প্রশ্ন করব না মানে? তোর মাথা খারাপ দেখলে আমি কি চুপ করে বসে থাকতে পারি? তুই তো জানিস তোকে এমন বিমর্ষ দেখলে আমার কতটা খারাপ লাগে। আমাকে বল না কি হয়েছে। আরিয়ান এবার আর নিজেকে সামলাতে পারল না। সারাদিনে জমে থাকা বিরক্তি আর বন্ধুদের সেই বিদ্রুপাত্মক হাসি তার ভেতরটা বিষিয়ে তুলছিল। সে রিকশা চালককে থামাতে বলে ভাড়া মিটিয়ে দিল এবং বাড়ি ঢোকার আগেই নির্জন গলিটাতে দাঁড়িয়ে অহনার দিকে ঘুরে দাঁড়ালো। আপু, তুমি কেন প্রতিদিন আমাকে এভাবে গাইড করো বলো তো? আমি কি এখনো ছোট বাচ্চা যে আমাকে হাত ধরে কলেজে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে? তোমার এই অতিমাত্রায় কেয়ার নেওয়াটা এখন আমার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকজন আমাদের দেখে হাসাহাসি করে, আড়ালে আজে বাজে কথা বলে। মানুষ কি বললো তাতে তোর কি আসে যায় আরিয়ান? আমি তোকে ভালোবাসি, তোর খেয়াল রাখি, এটা কি কোনো অপরাধ? হ্যাঁ, মানুষ যখন আমাদের ভাই বোনের সম্পর্কটাকে নিয়ে নোংরা কথা বলে তখন সেটা অপরাধের চেয়েও বেশি কিছু মনে হয়। আজকে আমার বন্ধুরা আমাকে নিয়ে সবার সামনে মজা করেছে। তারা বলছিল তুমি নাকি আমাকে ভাই হিসেবে নয় অন্য চোখে দেখো, তোমার ভালোবাসা নাকি সাধারণ বোনের মতো নয়। এইসব কথা শুনতে আমার কতটা লজ্জা লেগেছে তাকে তুমি একবারও ভেবে দেখেছো? আমার বন্ধুরা আমাদের নিয়ে যা ইচ্ছা তাই বলছে, যেটা আমার একদম পছন্দ হয়নি আপু। অহনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ানের প্রতিটি কথা তার বুকে পাথরের মতো আঘাত করছিল। সে জানতো না আরিয়ানের বন্ধুদের আড্ডা এতটা নিচে নামতে পারে। তবে তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছিল এটা দেখেছে আরিয়ান সেসবের বাইরে মানুষের কথাকে এতটা গুরুত্ব দিচ্ছে যেখানে তার নিজের অনুভূতির কোনো দাম নেই। অহনার চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। তোর বন্ধুরা আমাদের নিয়ে মজা করেছে বলেই তুই আমার উপরে রাগ ছাড়ছিস? তুই কি একবারও আমার দিকটা ভেবে দেখেছিস? আমি তোকে আগলে রাখি কারণ তোকে আমি অনেক বিশ্বাস করি। মানুষের কথায় তুই আমাদের সম্পর্কটাকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি। আমি সম্পর্ককে কাঠগড়ায় দাঁড়াচ্ছি না আপু, আমি বাস্তব কথা বলছি। তুমি আর কোনোদিন আমার কলেজের গেটে যাবে না। আমি এখন থেকে একাই আসব আর যাব। তোমার এই অতিরিক্ত পাহারাদারি আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে। নিজের ভালো চাইলে আমাকে আমার মতো থাকতে দাও। আরিয়ান গটগট করে বাড়ির ভেতর ঢুকে গেল। অহনা ওখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো আকাশটা যেন হঠাৎ করে ভেঙে পড়েছে তার উপর। যে মানুষটার জন্য সে সারাদিন অপেক্ষা করে, যার হাসি মুখ দেখলে তার সব ক্লান্তি মুছে যায়, সেই মানুষটাই আজ তাকে এমনভাবে অপমান করলো। অহনার চোখে জল নিয়ে আকাশের দিকে তাকালো। সে মনে মনে ভাবল আরিয়ান হয়তো একদিন বুঝবে যে পৃথিবীর বাইরের নিষ্ঠুর কথাগুলোর চেয়েও হৃদয়ের নীরব টান অনেক বেশি পবিত্র। কিন্তু আপাতত আরিয়ানের এই কঠোর আচরণ তার মনটাকে তছনছ করে দিয়ে গেল। বিকেলে সেই তিক্ত ঘটনার পর থেকে অহনার মনের ভেতর যেন এক পলই বয়ে যাচ্ছে। আরিয়ানের ওই রুক্ষ কথাগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধে আছে। রাতে ডিনার টেবিলে আরিয়ানের মুখোমুখি হলেও অহনা একটা কথাও বলেনি, এমনকি আরিয়ানের দিকে ফিরেও তাকায়নি। আরিয়ানও নিজের জেদ নিয়ে চুপচাপ খেয়ে নিজের ঘরে চলে গেছে। অহনা তার পড়ার টেবিলে বই খুলে বসে আছে ঠিকই, কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেলেও একটি পাতাও উল্টানো হয়নি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে আরিয়ানের সেই বিরক্ত মুখ। ঠিক এমন সময় অহনার ফোনে তার প্রিয় বান্ধবী মিমির কল আসে। কিরে অহনা, পড়ার কি অবস্থা? আজ তো কোনো মেসেজ দিলি না, ব্যাপার কি? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ মিমি, ঠিক আছে। এমনিতে একটু টায়ার্ড লাগছে, তাই আজ আর কথা বলতে ইচ্ছে করছিল না। তোর গলার স্বর শুনে তো মনে হচ্ছে না সব ঠিক আছে। তুই কাঁদছিলি নাকি? দেখ অহনা, আমরা অনেক দিনের বন্ধু, তুই আমার কাছে কিছু লুকাতে পারবি না। কি হয়েছে বলতো? আবার কি সেই আরিয়ানকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে? মিমির কথাই অহনা আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণ যে পাথর চাপা কষ্টটা বুকের ভেতর চেপে রেখেছিল তা কান্নার নোনা জল হয়ে দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো।
মিমি ফোনের ওপাশ থেকে অহনার ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেল। মিমি আগে থেকে জানতো যে অহনা তার ফুপাতো ভাই আরিয়ানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু আরিয়ান বড্ড অবুঝ আর ইম্যাচিওর। অহনা, প্লিজ শান্ত হ, আমাকে বল তো কি হয়েছে? আরিয়ান আবার কি করেছে? ও কি তোকে কিছু বলেছে? মিমি, ও আজ আমাকে অনেক অপমান করেছে। ও বলেছে আমার কেয়ার নাকি ওর কাছে এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। লোকজনের নাকি আমাদের নিয়ে হাসাহাসি করে, ওর বন্ধুরা নাকি ওকে পচায়। এই সব কিছুর দায় ও আমার উপরে চাপিয়ে দিল। ও চায় না আমি ওর ধারে কাছে থাকি। ও আমাকে মুখের উপর বলে দিল যে আমি যেন ওর পাহারাদারি না করি। আমি শুধু ওকে আগলে রাখতে চেয়েছিলাম। মিমি, এটা কি আমার খুব বড় ভুল ছিল? দেখ অহনা, শান্ত হয়ে আমার কথা শোন। তুই তো এখনো আরিয়ানকে তোর মনের আসল কথা বলিসনি। ও তোকে শুধু ওর বড় বোন বা আত্মীয় হিসাবেই চেনে। তুই যে ওকে পাগলের মতো ভালোবাসিস, তোর এই কেয়ার করার পেছনে যে অন্য কোনো অনুভূতি আছে সেটা তো ও জানে না। যখন বাহিরের মানুষ ওকে নিয়ে ঠাট্টা করে তখন ও লজ্জা পায়, কারণ ও সত্যটা জানে না। ও হয়তো ভাবছে তুই অযথাই ওকে শাসন করছিস। কিন্তু আমি কিভাবে বলবো মিমি? আমার ভয় লাগে যদি ও আমাকে ঘৃণা করতে শুরু করে, যদি আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তুই তো না বলেই হেরে যাচ্ছিস। আরিয়ান হয়তো তোর উপর রাগ করে ফেলেছে, কারণ ও পরিস্থিতির চাপে পড়ে রিয়াক্ট করেছে। ও তোকে ছোট করতে চায়নি, ও শুধু নিজের ইগো বাঁচাতে চেয়েছে। তুই মন খারাপ করিস না। আমার মনে হয় তোর উচিত আরিয়ানের সাথে শান্তভাবে কথা বলা। তুই ওকে বোঝানোর চেষ্টা কর যে তোর অনুভূতিগুলো নিছক কোনো দায়িত্ব নয়, বরং এর চেয়েও গভীর কিছু। ও যদি তোর চোখের ভাষা পড়তে শেখে তবে ও নিজেই তোর কাছে এসে ক্ষমা চাইবে। মিমির কথাগুলো অহনার মনে নতুন করে সাহসের সঞ্চয় করলো। সে বুঝতে পারলো মিমি ঠিকই বলেছে। আরিয়ান তো এখনও জানে না তার জন্য অহনার হৃদয় কতটা তোলপাড় চলে। আরিয়ানকে না জানিয়ে তার উপর অভিমান করাটা হয়তো ঠিক হচ্ছে না। অহনা চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো কালই হয়তো সঠিক সময় আরিয়ানের সাথে সব কিছু পরিষ্কার করার। ধন্যবাদ মিমি, তোর সাথে কথা বলে মনটা একটু হালকা হলো। আমি দেখি ওকে কিভাবে বোঝানো যায়। এইভাবে দূরত্ব নিয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। একদম ঠিক। সাহস হারাস না বন্ধু। ভালোবাসা থাকলে সব বাধা কেটে যাবে। এখন একটু ঘুমিয়ে নে, কাল আবার কলেজে যেতে হবে। ফোনটা রাখার পর অহনা জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। পাশের ঘর থেকে আরিয়ানের চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। অহনা মনে মনে ঠিক করলো আরিয়ানকে সে হারাতে দেবে না। মানুষের কথাই তাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হতে দেওয়া যায় না। কাল সে আরিয়ানকে বুঝিয়ে বলবে যে পৃথিবীর সব হাসি তামাশার চেয়ে অহনার এই নির্ভীত ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। গতরাতে সেই ঘুমট অভিমান সকাল পর্যন্ত গড়িয়েছে। অহনা ভেবেছিল আরিয়ানের রাগ হয়তো জল হয়ে গেছে, কিন্তু আরিয়ানের মনে জেদ তখনও তুঙ্গে। আরিয়ান সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল। সে চাচ্ছিল না অহনার সাথে তার দেখা হোক বা কথা হোক। আরিয়ান যখন জুতো পরে বেরিয়ে যাচ্ছিল তখন আরিয়ানের মা তাকে বাধা দিলেন। কিরে আরিয়ান, তুই এখন বেরিয়ে যাচ্ছিস কেন? নাস্তা তো টেবিলে দেওয়া হয়েছে। আর অহনা কোথায়? ও কি তৈরি হয়েছে? মা, আজ আমার প্রথম পিরিয়ডেই খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। তো অহনাকে নিয়ে যা, ও তো তোর সাথে যাই প্রতিদিন। একা মেয়েটাকে এভাবে ফেলে যাবি কেন? আমাকে এখনই বের হতে হবে। আপু বোধহয় এখনও ঘুমাচ্ছে বা তৈরি হতে দেরি করছে। আমি ওনার জন্য দাঁড়িয়ে থাকলে আমার ক্লাস মিস হবে। আমি একাই চলে যাচ্ছি। মা, আমি আসি। আরিয়ানের মা কিছু বোঝার আগেই আরিয়ান বাসা থেকে দ্রুত বেরিয়ে গেল। প্রায় 10 মিনিট পর অহনা তার ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। সে ডাইনিং টেবিলের চারপাশে আরিয়ানকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে দেখতে না পেয়ে আরিয়ানের মাকে জিজ্ঞেস করলো, মামি, আরিয়ান কি এখনো তৈরি হয়নি? ওকে তো কোথাও দেখছি না। ও তো এইমাত্র একাই চলে গেল মা। বলল ওর নাকি খুব জরুরি ক্লাস আছে। তোকে ডাকতে বললাম কিন্তু শুনলো না। ছেলেটা ইদানিং কেন জানি কেমন হয়ে যাচ্ছে। আরিয়ানের মায়ের কথা শুনে অহনার মাথার ভেতরটা যেন ধপ করে জ্বলে উঠল। অপমানে আর রাগে তার চোখ ফেটে জল চলে আসার উপক্রম হলো। সে বুঝতে পারল আরিয়ান তাকে শুধু ইগনোরই করছে না, বরং তাকে সরিয়ে দেওয়ার জন্য দেওয়াল তুলে দিচ্ছে। অহনা আর এক মুহূর্ত দেরি না করে রিক্সা নিয়ে কলেজের দিকে ছুটল।
কলেজের মাঠে আরিয়ানকে বন্ধুদের সাথে হাসাহাসি করতে দেখে অহনা সরাসরি সেখানে গিয়ে হাজির হলো। আরিয়ান, তুমি আমাকে বাড়িতে ফেলে একা একা কেন চলে আসলে? তুমি কি জানো না আমারও কলেজের দেরি হয়ে যাচ্ছে? তুমি নিজেকে কি ভাবো বলো তো? দেখো আপু, বন্ধুদের সামনে সিন ক্রিয়েট করবে না। আমি আগেই বলেছি আমি এখন থেকে একাই আসবো আর একাই যাব। তোমাকে সাথে নিয়ে লোক হাসানোর কোনো ইচ্ছে আমার নেই। লোক হাসানো? আমি তোমার সাথে আসলে লোক হাসে? তুমি আজ পর্যন্ত কি একবারও আমার কথা ভেবেছো? আমি কেন তোমার জন্য সবকিছু করি, কেন সারাক্ষণ তোমার পেছনে লেগে থাকি, সেটা কি কোনোদিন বোঝার চেষ্টা করেছো? আরিয়ান, আমি তোমাকে বড় বোন হিসেবে নয়, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ আরিয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। অহনার কথাগুলো শোনার পর আরিয়ান স্তম্ভিত হয়ে গেল। আশেপাশে থাকা বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে টিটকারি মারার মতো করে হাসতে শুরু করলো। আরিয়ান কিছুক্ষণ কথা খুঁজে পাচ্ছিল না। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার ফুফাতো বোন, তুমি আমার সিনিয়রের মতো। কিভাবে তুমি আমাকে এমন কথা বলতে পারলে? তোমার কি একটু লজ্জা করলো না? ভালোবাসা বয়সের ঊর্ধ্বে আরিয়ান। কখন কিভাবে এই অনুভূতি আমার মনে জেগেছে আমি জানি না, কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসি। থামো, একদম থামো। তোমার লজ্জা থাকা উচিত। তুমি আমার সিনিয়র হয়ে আমাকে প্রপোজ করছো? ছি, তোমাকে এখন আমার ঘেন্না লাগছে অহনা আপু। তুমি আমার থেকে বয়সে বড়, সমাজ এটা শুনলে তোমার মুখে থুতু দেবে। আরিয়ান এবার তার বন্ধুদের দিকে তাকিয়ে ফিরে তার ছেলের হাসি হাসতে লাগলো। অহনা পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল তার প্রিয় মানুষটি তাকে কতটা নিচে নামাতে পারে। দেখ, তোরাই ঠিক ছিলি। আমি গাধা ছিলাম যে বুঝতে পারিনি। এই যে দেখ, বড় আপু এখন ছোট ভাইয়ের সাথে প্রেম করতে চায়। সিনিয়র একটা মেয়ে কিভাবে একজন জুনিয়রকে ভালোবাসার কথা বলে, ভাবতেই তো হাসি পাচ্ছে। বন্ধুদের এই বিচ্ছিরি হাসাহাসি আর আরিয়ানের প্রতিটা ব্যঙ্গাত্মক কথা তীরের মতো অহনার কলিজায় গিয়ে বিচ্ছিল। তার পৃথিবীটা যেন ওখানেই ধ্বংস হয়ে গেল। আরিয়ান, তুমি আমাকে ছোট করতে চেয়েছো তো? আজ তুমি সফল। তুমি আজ শুধু আমার ভালোবাসা নয়, আমাদের দীর্ঘদিনের সম্পর্কটাকেও খুন করে ফেললে। আমি হয়তো বয়সে বড়, কিন্তু আমার মনটা ছোট ছিল না। তুমি এই অপমানের যোগ্য জবাব একদিন পাবে। অহনার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে পাগলের মতো দৌড়ে কলেজ গেট দিয়ে বেরিয়ে গেল। তার কানে তখনও বাজছিল বন্ধুদের সেই অট্টহাসি। অহনা রাস্তার ধারে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠল। আরিয়ান বন্ধুদের সাথে হাসলো। তার মনের কোনো এক কোণে হঠাৎ করে এক অদ্ভুত শূন্যতা কাজ করতে লাগলো। কলেজে সেই ঘটনার পর আরিয়ান পুরোটা দিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকার চেষ্টা করছিল। সে বারবার নিজেকে বোঝাতে চাইল যে সে যা করেছে ঠিকই করেছে। অহনাকে তার সীমা বুঝিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বন্ধুদের হাসাহাসির মাঝেও তার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। দিন শেষে যখন সে বাড়ির গেটে পৌঁছালো, তার মনের ভেতর এক অন্যরকম ভয় কাজ করতে শুরু করলো। অহনা কি বাড়িতে সব বলে দিল? যদি তার বাবা মা এই কথা জানতে পারে তবে তো তুলকালাম হয়ে যাবে। আরিয়ান খুব সাবধানে পা ফেলে ড্রয়িং রুমে ঢুকলো। আরিয়ানের মা সোফায় বিষণ্ণ মুখে বসেছিলেন। আরিয়ানকে দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং অস্থির গলায় কথা বলতে শুরু করলেন। আরিয়ান লক্ষ্য করলো মায়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আরিয়ান, তুই এসেছিস? আজ কলেজে কি কিছু হয়েছে রে? কোনো গন্ডগোল বা কারোর সাথে ঝগড়া? না তো মা, কেন হঠাৎ এমন জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে? আরে অহনা তো দুপুরবেলা কলেজ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমি কতবার চিকিৎসা করলাম কি হয়েছে। ও শুধু ডুকরে কেঁদে যাচ্ছিল, কোনো কথাই বললো না। তারপর তড়িঘড়ি করে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল। আমি বললাম, কোথায় যাচ্ছিস মা? ও শুধু বলল, মামি বাড়িতে এমার্জেন্সি আছে, বাবা এখনই ডেকেছে, আমাকে আজই যেতে হবে। আমি অনেক করে বললাম তোর মামা আসুক তারপর না হয় যাবি, কিন্তু ও তো কারোর কথাই শুনলো না। একটা রিক্সা ডেকে সোজা বাস স্ট্যান্ডের দিকে চলে গেল। মায়ের কথাগুলো শুনে আরিয়ানের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবতেও পারেনি অহনা হুট করে সব ছেড়ে ছুড়ে চলে যাবে। তার মনে ভয় হলো, অহনা কি যাওয়ার আগে তার বাবা মায়ের কাছে সব ফাঁস করে দিয়ে গেছে? মা, ও কি যাওয়ার আগে তোমাকে বা বাবাকে আর কিছু বলেছে? মানে অন্য কোনো বিষয় নিয়ে?
না রে, আর কিছুই তো বললো না, শুধু যাওয়ার সময় আমার হাতটা ধরে একবার বলল, মামি আরিয়ানকে দেখে রেখো। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না মেয়েটার কি হইল। বাড়ির এমার্জেন্সি হলে তো ওর বাবা আমাকে ফোন করতো, কিন্তু তোর ফুপা তো কোনো ফোনই করলো না। আরিয়ান মায়ের কথা শুনে লম্বা একটা শ্বাস নিল। তার শরীর থেকে যেন মস্ত বড় একটা বোঝা নেমে গেল। সে বুঝতে পারল অহনা এখনো পর্যন্ত বাড়িতে কাউকে কিছু জানেনি, এমনকি তার অপমানের কথাটুকু গোপন রেখেছে শুধু আরিয়ানের সম্মান বাঁচানোর জন্য। আরিয়ান একরকম হাঁপ ছেড়ে বাঁচল। তার মনে কোণে যে ভয়টা ছিল যে বাড়ির বড়রা জেনে গেলে তার বিচার হবে, সে ভয়টা কেটে যেতেই সে মনে মনে অনেকটা হালকা বোধ করল। ও আচ্ছা, তাহলে হয়তো সত্যি বাড়িতে কোনো কাজ পড়েছে। তুমি অযথাই টেনশন করছো মা। আজকালকার মেয়েদের মুড সুইং বেশি হয়। হয়তো কোনো কারণে মন খারাপ ছিল, ও নিজের বাড়ি গেছে। ভালোই তো, কয়দিন শান্তিতে থাকা যাবে। তুই কথা বলতে পারলি আরিয়ান? মেয়েটা এই বাড়ির জন্য কত করেছে, তোর কত খেয়াল রেখেছে, আর ও চলে যাওয়াতে তুই খুশি হচ্ছিস? সত্যি তোর বিবেক বলতে কিছুই নেই। আরিয়ানের মা বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। আরিয়ান নিজের ঘরে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। রুমটা আজ বড্ড খালি খালি লাগছে। টেবিলের উপর রাখা অহনার দেওয়া কলমদানিটা দেখে তার একবার মনে পড়ল বিকেলে সেই কান্না মাখা মুখটা, কিন্তু সে নিজের ইগোকে বড় করে দেখে আবার নিজেকে বোঝাতে শুরু করলো, যা হয়েছে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন থেকে আর কেউ তাকে গাইড করবে না, কেউ তার বন্ধুদের সামনে তাকে ছোট করবে না। অথচ রাতের নিস্তব্ধতায় আরিয়ানের নিজের ঘরের দেওয়ালগুলো যেন তাকে বারবার ধিক্ষার দিচ্ছিল। অহনা চলে যাওয়ার পর প্রথম কয়েক ঘন্টা আরিয়ানের কাছে খুব স্বস্তির মনে হয়েছিল। সে ভেবেছিল যাক, এবার অন্তত নিজের মতো করে বাঁচা যাবে। কেউ পড়ার জন্য ঘ্যান ঘ্যান করবে না, কেউ সকালে ঘুম থেকে টেনে তুলবে না। কিন্তু রাত যত বাড়তে লাগলো আরিয়ানের সেই স্বস্তি যেন এক বিষণ্ণতার রূপ নিতে শুরু করলো। পুরো বাড়িটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। যে ঘরটা সবসময় অহনার হাসি খুশি শব্দে কিংবা আরিয়ানকে দেওয়া বকুনিতে মুখরিত থাকতো, সেখানে এখন কেবল দেওয়ার ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। প্রতিদিন এই সময়ে অহনা ওর ঘরে দরজায় টোকা দিয়ে বলতো, ওই আরিয়ান, অনেক তো হলো, এবার বই নিয়ে বস, সামনে পরীক্ষা, ফাঁকি দিলে কিন্তু খবর আছে। আজকেও দরজায় টোকা দিচ্ছে না। আরিয়ান অভ্যাসবশত দরজার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। তার মনে পড়ল অহনা চলে যাওয়ার সময়ও বলে গিয়েছে, মামি আরিয়ানকে দেখে রেখো। নিজেকে খুব একা একা অনুভব করতে শুরু করলো আরিয়ান। কেন এমন লাগছে আমার? আমি তো এটাই চেয়েছিলাম ও যেন আমার উপর থেকে নজরদারি সরিয়ে নেয়। এখন তো ও নেই, তবে কেন আমি শান্তিতে ঘুমাতে পারছি না? কেন বারবার মনে হচ্ছে ডাইনিং টেবিলে আমার পাশের চেয়ারটা বড্ড খালি? আরিয়ানের চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো গত কয়েক মাসের স্মৃতি। সকালে যখন আরিয়ান উঠতে চাইতো না, অহনা জোর করে জানালার পর্দা সরিয়ে দিত আর রোদ এসে পড়তো ওর মুখে। আরিয়ান বিরক্ত হলেও অহনা খিলখিল করে হেসে বলতো, বেশি রাগ দেখালে কিন্তু নাস্তা পাবি না। টাইম টু টাইম ওর খাওয়া, ওর জামা কাপড় গুছিয়ে রাখা, এমনকি আরিয়ানের কোন কালারের শার্টে ভালো লাগে, এসব খুঁটিনাটি ব্যাপারে অহনার সেই মিষ্টি হস্তক্ষেপগুলো আজ আরিয়ানকে শূন্য করে দিচ্ছিল। সে বুঝতে পারল অহনার এই শাসনগুলো আসলে কোনো পাহারাদারি ছিল না, এগুলো ছিল এক গভীর মায়া। অহনা ওর জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তে এমনভাবে দখল করে নিয়েছিল যে এখন ওর অনুপস্থিতি আরিয়ানের পুরো অস্তিত্বকে ওলটপালট করে দিচ্ছে। আরিয়ান পড়ার টেবিলে গিয়ে বসলো, কিন্তু বইয়ের পাতায় মন বসছে না। প্রতিটি পাতায় যেন অহনার শাসনে সেই গম্ভীর মুখটা ভেসে উঠছে। আমি কি সেদিন খুব বেশি বলে ফেলেছিলাম? বন্ধুদের সামনে ওকে ওভাবে অপমান না করলেও চলতো। ও তো শুধু আমাকে ভালোবেসেছিল। ভালোবাসা কি আসলেই বয়সের ফ্রেমে আটকানো যায়? আমি কেন ওর অনুভূতিটাকে এতটা নোংরাভাবে দেখলাম? আরিয়ান নিজের অজান্তেই ফোনটা হাতে নিল। অহনার নাম্বারটা বের করলো সে। একবার ভাবলো ফোন করবে, কিন্তু পরক্ষণে ওর ইগো বাধা দিল। কলেজে সবার সামনে ও অহনাকে যে অপমান করেছে, তারপর কোন মুখে ও ফোন করবে? অহনা কি ওকে ক্ষমা করবে? আরিয়ান জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকার রাতটা যেন তাকে আরও বেশি গ্রাস করে নিচ্ছে।
অহনার শূন্যতা আজ আরিয়ানকে বুঝিয়ে দিচ্ছে যে শাসন আর বকুনি দেওয়ার মানুষটি যখন হারিয়ে যায় তখন স্বাধীনতাও বড্ড অর্থহীন মনে হয়। রাত গভীর হচ্ছে, কিন্তু আরিয়ানের দু চোখে ঘুমের লেশমাত্র নেই। বিছানায় শুয়েও সে কেবল সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রুমের প্রতিটি কোণে যেন অহনার স্মৃতি মিশে আছে। আলমারির ওপর রাখা তার পছন্দের গল্পের বইগুলো, টেবিলের কোণায় পড়ে থাকা অহনার ফেলে যাওয়া একটা হেয়ার ব্যান্ড, সব কিছু যেন আরিয়ানকে বিদ্রুপ করছে। আরিয়ানের মনের ভেতর এখন এক ভয়াবহ অপরাধবোধ দানা বেঁধেছে। সে কিছুতেই ভুলতে পারছে না কলেজের সেই দৃশ্যটি। আমি কি সত্যিই মানুষ? একটা মেয়ে সবার সামনে দাঁড়িয়ে আমাকে নিজের মনের কথা বলল, আর আমি তাকে নিয়ে বন্ধুদের সামনে তামাশা করলাম। ছি আরিয়ান, ছি। তুমি এতটা নিচু কিভাবে হতে পারলি? ছি আরিয়ান, ছি। তুই এতটা নিচু কিভাবে হতে পারলি? আরিয়ানের চোখের সামনে বারবার ভেসে উঠছে অহনার সেই কান্নামাখা চোখ দুটো। অহনা শুধু তাকে ভালোই বাসেনি, তার সবটুকু দিয়ে আগলে রেখেছিল। বন্ধুদের টিটকারি থেকে বাঁচতে গিয়ে সে এমন একজনকে আঘাত করেছে যে তার জন্য নিজের সম্মানটুকু বিসর্জন দিতেও দ্বিধা করেনি। আরিয়ান বুঝতে পারছে অহনা তাকে কোনোদিন আপনি বলে দূর করে দেয়নি, সবসময় তুমি বলে আপন করে রেখেছিল। অথচ সেই আপন মানুষটিকে আজ সে পর করে দিয়েছে। আমি বারবার বলছিলাম ও বড়, ও সিনিয়র, কিন্তু ওর মনটা যে কতটা উদার ছিল তা কেন আমি দেখলাম না? ও তো চাইলে বাড়িতে সবাইকে বলে দিতে পারত আমি ওর সাথে কি ব্যবহার করেছি, কিন্তু ও চুপচাপ সব সহ্য করে চলে গেল। পাছে আমার কোনো ক্ষতি হয়? আমি এই ভালোবাসার যোগ্যই ছিলাম না। আরিয়ান উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে তার নিজেরই এখন ঘৃণা হয়েছে। সে ভাবছে বন্ধুদের কাছে হিরো সাজতে গিয়ে সে আসলে নিজের কাছে জিরো হয়ে গেছে। বন্ধুদের সেই পচা রসিকতা এখন আরিয়ানের কানে বিষের মতো লাগছে। সজীব আর রাফিরা তো চলে গেছে, কিন্তু দিন শেষে আরিয়ানের ঘরে যে মানুষটা থাকার কথা ছিল তাকে সে নিজেই তাড়িয়ে দিয়েছে। তুমি আমায় ক্ষমা করো অহনা আপু। আমি বুঝতে পারিনি ভালোবাসার কোনো বয়স হয় না। আমি বুঝতে পারিনি তোমার ওই শাসনের আড়ালে কতটা মায়া ছিল। আজ যখন কেউ পড়ার জন্য ডাকছে না, তখন বুঝতে পারছি ওই ডাকটা আমার জন্য কতটা দরকারি ছিল। আমি তোমাকে বড্ড বেশি অপমান করে ফেলেছি। আরিয়ানের অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে বারবার ফোনটা হাতে নিচ্ছে অহনার কাছে একটা সরি মেসেজ পাঠানোর জন্য, কিন্তু টাইপ করতে গিয়েও হাত থমকে যাচ্ছে। সে ভাবছে, আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য যে অপমানের ক্ষত আমি ওর মনে দিয়েছি? একটা মেসেজ কি তা মুছে দিতে পারবে? আরিয়ান জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মন এখন তীব্রভাবে যাচ্ছে একবার অহনার গলার স্বর শুনতে, একবার তাকে বলতে যে সে যা করেছে তার জন্য সে লজ্জিত। কিন্তু অহনা কি এখন আর তার কথা শুনবে? অভিমানী মেয়েটা হয়তো এখন বালিশে মুখ গুজে কাঁদছে, নয়তো আরিয়ানকে সারা জীবনের জন্য ঘৃণা করার প্রতিজ্ঞা করছে। আরিয়ানের বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সারা রাত ঘুমাতে পারেনি আরিয়ান। ভোরের আলো ফুটতেই সে এক অন্যরকম সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার জেদ, তার ইগো এখন ধুলোয় মিশে গেছে। তার মনে একটাই চিন্তা, অহনাকে একবার সামনে পেতে হবে, তার হাত দুটো ধরে ক্ষমা চাইতে হবে। আরিয়ান খুব ভোরে তৈরি হয়ে কলেজের সামনে গিয়ে দাঁড়ালো। তার ধারণা ছিল অহনা হয়তো অভিমানে বাড়ি চলে গিয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষা দিতে সে ঠিকই কলেজে আসবে। কলেজে গেটের প্রতিটি ছাত্রীর মুখে আরিয়ান কেবল অহনাকেই খুঁজছিল। আজ আসুক শুধু একবার, আমি সবার সামনে ওকে বলবো যে আমি ভুল করেছি। বন্ধুদের সামনে যে অপমান ওকে করেছি, সেই বন্ধুদের সামনেই ওকে আজ সম্মান দেব। ও না থাকলে এই কলেজ, এই বাড়ি সব যেন প্রাণহীন মনে হয়। অন্যদিকে অহনা তখন তার নিজ বাড়ির ঘরে একলা বসেছিল। তার চোখ দুটো ফোলা, সারা রাত কান্নার ছাপ স্পষ্ট, কিন্তু আজ সকালে অহনার চেহারায় কান্নার চেয়ে বেশি এক অদ্ভুত কাঠিন্য দেখা যাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শিথিল চুলগুলো ঠিক করতে করতে মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করে ফেলল। সে ঠিক করলো আরিয়ানের জন্য যে মায়া সে মনের ভেতর পুষে রেখেছিল তা আজ থেকে বিসর্জন দেবে। অনেক হয়েছে আরিয়ান, তুমি আমাকে আমার বয়সের কথা মনে করিয়ে দিয়েছো, আমাকে সিনিয়র বলে বিদ্রুপ করেছো। আজ থেকে আমি তোমার সেই সিনিয়র হয়েই থাকবো।
তোমার জন্য আমার হৃদয়ে যে জায়গাটা ছিল সেইখানে এখন কেবল বিশাল শূন্যতা আর ঘৃণা থাকবে। আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না আমাকে অপমান করার। আমার ভালোবাসা তোমার কাছে সস্তা হতে পারে, কিন্তু আমার আত্মসম্মান নয়। আরিয়ান কলেজের গেটে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। দূর থেকে একটা রিক্সা আসতে দেখে আরিয়ানের বুকটা ধক করে উঠল। রিক্সা থেকে অহনা নামলো, কিন্তু তার পরনে আজ একদম সাদামাটা পোশাক এবং চোখে কালো চশমা। অহনা রিক্সা থেকে নেমে ধীর পায়ে গেটের দিকে আসছিল। আরিয়ান সাহস করে এগিয়ে গেল ওর সামনে। আপু শোনো, আমি কালকের জন্য অনেক লজ্জিত। আমি আসলে আরিয়ান কথা শেষ করার আগেই অহনা তার সামনে এসে দাঁড়ালো। তবে অহনার চাহনিতে সেই আগের মায়া বা শাসনে লেশমাত্র নেই। সে আরিয়ানের দিকে এমনভাবে তাকালো যেন আরিয়ান তার সম্পূর্ণ অপরিচিত কেউ। এক্সকিউজ মি, আমার পথ ছাড়ো, আমার পরীক্ষা আছে, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, তুমি আর আমি এখন থেকে শুধু আত্মীয়, এর বাইরে আমার সাথে কথা বলার বা পথ আটকানোর কোনো চেষ্টা করবে না। আমি চাই না কোনো জুনিয়র ছাত্রের সাথে আমার নাম জড়িয়ে লোকে আবারও হাসাহাসি করুক। আপু তুমি ভুল বুঝছো। আমি সত্যি ক্ষমা চাইতে এসেছি। আমি বন্ধুদের কথা শুনে মাথা গরম করে ফেলেছিলাম। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? সুযোগ তাদের দেওয়া হয় যারা ভুল করে। তুমি ভুল করোনি আরিয়ান, তুমি তো তোমার আসল রূপটা দেখিয়েছো। আমি নিজেকে তোমার থেকে গুটিয়ে নিয়েছি। এখন থেকে আমি আমার মতো আর তুমি তোমার মতো। আমাদের মধ্যে দূরত্বটাই এখন সব থেকে সুন্দর সম্পর্ক। অহনার এক মুহূর্ত দাঁড়ালো না। আরিয়ানকে পাশ কাটিয়ে গটগট করে কলেজের ভেতর ঢুকে গেল। আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল যে অহনা তাকে ভালোবেসে আগলে রাখত। সে অহনা আজ মরে গেছে। তার সামনে এখন দাঁড়িয়েছিল সে এক কঠিন হৃদয়ের নারী, যার কাছে আরিয়ানের ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই। আরিয়ান অনুভব করলো ক্ষমা চাইলে হয়তো ভুল মেটানো যায়, কিন্তু আত্মসম্মানে লাগা আঘাত কোনোদিন মুছে ফেলা যায় না। কলেজের করিডোরের এক কোণে দাঁড়িয়ে আবি পুরো দৃশ্যটা লক্ষ্য করছিল। আরিয়ানের সেই অসহায় মুখ আর অহনার পাথরের মতো কঠিন ব্যবহার দেখে আবিরের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ীর হাসি ফুটে উঠল। সে জানতো এটাই সুযোগ। আরিয়ানের প্রতি অহনার মনে যে ঘৃণার জন্ম হয়েছে তাতে আরও একটু বিষ ঢেলে দিতে পারলে অহনাকে নিজের দিকে টেনে আনা যাবে। আবি ধীর পায়ে অহনার দিকে এগিয়ে গেল। কিরে অহনা, তুই ঠিক আছিস তো? দেখলাম ওই আরিখান আবার তোকে বিরক্ত করছিল। ছেলেটা তো দেখি বড়দের সম্মান দিতে শেখেনি। কালকের পর আজও তোর সামনে আসার সাহস পায় কিভাবে? জানি না আবির, তবে ও কি করলো না করলো তাতে আমার এখন আর কিচ্ছু যায় আসে না। আমি ওর অস্তিত্বই মন থেকে মুছে ফেলেছি। তুই প্লিজ ওর নাম আর আমার সামনে নিবি না। একদম ঠিক কাজ করেছিস। দেখ অহনা, আমি তোর বন্ধু হিসেবে সবসময় তোর পাশে আছি। তোর যখনই খারাপ লাগবে বা একা লাগবে আমাকে বলিস। আমি চাই না তুই এই অযোগ্য ছেলেটার জন্য নিজের মন খারাপ করিস। চল পরীক্ষার হলের দিকে যাই। অহনা কোনো প্রতিবাদ করল না। আগে হলে হয়তো সে আবিরকে একটু দূরত্বে রাখত কিংবা আরিয়ানের হয়ে কথা বলতো, কিন্তু আজ সে চুপচাপ আবিরের পাশে হাঁটতে লাগলো। ঠিক সেই মুহূর্তে অহনার বান্ধবী মিমি কলেজের গেট দিয়ে ঢুকছিল। সে দূর থেকে দেখলো অহনা আর আবির বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে বলতে ভেতরে যাচ্ছে। মিমির খটকা লাগলো, কারণ সে জানতো অহনা আবিরের সঙ্গ খুব একটা পছন্দ করে না। ব্যাপার কি? অহনা তো আবিরকে সবসময় এড়িয়ে চলে, আজ ওর সাথে এত হেসে হেসে কথা বলছে কেন? আর আরিয়ান ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন? তার মানে কাল রাতে অহনা আমাকে যা বলল পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ। আবির তো সুযোগ সন্ধানী, ও নির্ঘাত এখন অহনার এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর অহনা বের হতে আবির আবার তার সামনে হাজির হলো। সে চাচ্ছিল না অহনা এক মুহূর্তের জন্য একা থাকুক বা আরিয়ানের কথা ভাবার সুযোগ পাক। অহনা চল তোকে ড্রপ করে দেই। আর শোন, কালকের ঘটনার পর তুই তো এমনিতেই আপসেট আছিস, তোকে একটু সময় দেওয়া দরকার। চাইলে আমরা বিকেলে কোথাও একটু বসতে পারি, তোর মনটা হালকা হবে। চল না আজ ফুচকা খেতে যাই। আচ্ছা ঠিক আছে, চল। এখন বাড়িতে গিয়ে একা একা বোর হওয়ার চেয়ে তোর সাথে আড্ডা দেওয়া ভালো।
মিমি আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। সে লক্ষ্য করলো আবির কিভাবে কৌশলে অহনার খুব কাছাকাছি থাকার চেষ্টা করছে এবং তাকে আরিয়ানের থেকে দূরে সরিয়ে রাখছে। অহনাও যেন জেদ করে আর আগের মতো আবিরকে এড়িয়ে চলছে না, বরং তাকে প্রশ্রয় দিচ্ছে। আরিয়ান গেটের পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিল। তার চোখের সামনে তার প্রিয় মানুষটি অন্য কারোর সাথে চলে যাচ্ছে, আর সে অপরাধ বোধের কারণে টু শব্দটিও করতে পারছে না। অহনা আর আবিরকে রিকশায় উঠতে দেখে মিমির খটকাটা আরও বাড়ে। সে বুঝতে পারে অহনার মনে নিশ্চয়ই বড় কোনো ঝড় বয়ে যাচ্ছে, নইলে সে কোনোদিন আবিরের মতো ছেলেকে এভাবে প্রশ্রয় দিত না। মিমি জানে এই মুহূর্তে অহনার সাথে কথা বললে কোনো লাভ হবে না, কারণ সে রাগে আর অভিমানে অন্ধ হয়ে আছে। তাই মিমি স্থির করল সে আরিয়ানের সাথেই কথা বলবে। আরিয়ান তখনও অপরাধীর মতো কলেজ গেটের একপাশে দাঁড়িয়েছিল। মিমি দ্রুত পায়ে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান, 1 মিনিট, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। অহনার সাথে ঠিক কি হয়েছে কাল থেকে? ও এভাবেই হুট করে বাড়ি চলে গেল কেন? আর আজই বা তোমাদের মধ্যে এমন বরফ শীতল দূরত্ব কেন? মিমি আপু, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এতটা খারাপ দিকে মোড় নেবে। কি ভুল করেছো আরিয়ান? পরিষ্কার করে বলো। অহনা কাল রাত থেকে শুধু কাঁদছে। আজ ওর ব্যবহার দেখে আমার মোটেও ভালো লাগছে না। সত্যি করে বলো তো, তুমি ওকে কি বলেছো? আরিয়ান আর লুকাতে পারল না। মিমি জেরার মুখে সে কোনো লুকোছাপা না করে কলেজে সেই কুৎসিত অপমানের কথা বন্ধুদের সামনে অহনাকে নিয়ে করা তামাশা এবং অহনার প্রপোজালের পর তাকে দেওয়া সেই কড়া কথাগুলো সবটাই স্বীকার করল। আরিয়ানের কথাগুলো শুনতে শুনতে মিমির চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। ছি আরিয়ান, ছি, আমি ভাবতেই পারছি না তুমি এতটা নিচু মনে করে কাজ করতে পারো। তুমি জানো অহনা তোমাকে কতটা ভালোবাসে? ও তোমাকে শুধু ভালোবাসে না, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আর প্রতিটি নিঃশ্বাসে যেন তোমার নাম মিশে আছে। আর তুমি সেই ভালোবাসাটাকে সবার সামনে নোংরা রসিকতার বস্তুকে পরিণত করলে। আপু, আমি তখন বন্ধুদের চাপে পড়ে, মানে ওরা হাসাহাসি করছিল তো। বন্ধুরা হাসছিল বলে তুমি নিজের সবচেয়ে কাছের মানুষটাকে বিসর্জন দিলে? আরিয়ান, ভালোবাসা কোনো বয়সের ফ্রেমে আটকে থাকে না। অহনা তোমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর মনটা ছিল শিশুর মতো পবিত্র। ও তোমাকে আগলে রাখতো, কারণ ও চায় নাই তোমার কোনো ক্ষতি হোক। আর তুমি তাকে অপমান করলে তার বয়স নিয়ে, তার সিনিয়র হওয়া নিয়ে। ছি আরিয়ান, তোমার লজ্জা হওয়া উচিত। আরিয়ান মিমির বকুনিগুলো মুখ বুজে সহ্য করছিল। মিমির প্রতিটি কথা যেন তার কলিজায় গিয়ে বিঁধছিল। সে বুঝতে পারছিল সে হীরা হারিয়ে কাজ কুড়াতে গিয়েছে। তুমি যা করলে আরিয়ান, এটা একদম ঠিক করনি। অহনার মতো মেয়ে হাজারে একটা মেলে না। আজ তুমি ওকে অপমান করে দূরে ঠেলে দিয়েছো ঠিকই, কিন্তু মনে রেখো, এই শূন্যস্থান পূরণের জন্য আবিরের মতো সুযোগ সন্ধানীরা এখন মুখিয়ে আছে। অহনা এখন অভিমান ওর সাথে মিশছে, কিন্তু যদি সত্যিই ও আবিরের দিকে ঝুঁকে পড়ে, সেদিন তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি এখন কি করব আপু? আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু ও তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ও আমাকে পুরো ইগনোর করছে। ক্ষমা চাইলেই কি সব ঠিক হয়ে যায়? আর আত্মসম্মানে তুমি আঘাত করেছো আরিয়ান। এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে তুমি যদি সত্যিই লজ্জিত হও, তবে হাল ছেড়ো না। কিন্তু মনে রেখো, আর কোনোদিন যদি ওকে ছোট করার চেষ্টা করো, তবে আমি নিজেই নিশ্চিত করব যেন ও তোমার ছায়ার থেকেও দূরে থাকে। মিম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে চলে গেল। আরিয়ান ওখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। মিমির কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো বাজছে। ও তোমাকে পাগলের মতো ভালোবাসতো। আরিয়ান অনুভব করলো সে শুধু অহনাকে হারায়নি, সে তার জীবনের শ্রেষ্ঠ উপহারটাকেই নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। আরিয়ানকে অপমান করতে এবং নিজের ভেতরের কষ্টটা লুকাতে অহনা আবিরের সাথে রিকশায় চড়ে তো এলো, কিন্তু কিছুক্ষণ পার হতে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আবির অনবরত কথা বলে যাচ্ছিল আর আরিয়ানের নামে আজে বাজে মন্তব্য করছিল, যা অহনার কানে বিষের মতো লাগছিল। অহনা উপলব্ধি করলো আরিয়ান তাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু অন্য কেউ আরিয়ানকে নিয়ে আজে বাজে কথা বলে তার সহ্য হচ্ছে না। আবিরের উপস্থিতি তাকে ক্রমশ বিরক্ত করে তুলছে। বুঝলি অহনা, আমি তো আগেই জানতাম ওই ছেলেটা তোকে সম্মান দেবে না। ওটা একটা আস্ত আনকালচার্ড। যাক গে, এখন তুই আমার সাথে আছিস, চল আমরা ওই পাশের ক্যাফে থেকে বসি, তোর মুডটা ফ্রেশ হবে। না আবির, আমার মোটেও ভালো লাগছে না।
আমি বাড়ি ফিরতে চাই। ফুচকা খাওয়া বা ক্যাফেতে বসার মানসিকতা এখন আমার নেই। আবির একটু থমকে গেল। সে ভেবেছিল অহনা হয়তো আরিয়ানের উপর রাগ করে এখন তার সব কথা শুনবে। সে রিক্সা থামিয়ে অহনার হাতটা হালকা করে ধরার চেষ্টা করলো। আরে চল না, একটু বসলে তোরই ভালো লাগবে। আমি তো তোর মন ভালো করার জন্যই বলছি, এভাবে হুট করে চলে যাস না। আমি বললাম তো আবির, আমার ভালো লাগছে না। প্লিজ আমাকে আর জোর করিস না। আমি এখন একা থাকতে চাই। পরে কথা বলবো তোর সাথে। অহনার চোখে মুখে এক ধরনের কাঠিন্যতা দেখে আবির একটু দমে গেল। সে বুঝতে পারল অহনা এখন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে। এই মুহূর্তে বেশি জোরাজুরি করলে হিতে বিপরীত হতে পারে। অহনার মতো জেদি মেয়েকে বশ করতে হলে তাকে সময় দিতে হবে। আবির নিজেকে কিছুটা শান্ত করে নিল। এখন একে আর বিরক্ত করা ঠিক হবে না। ও এমনিতেই খ্যাপাটে হয়ে আছে। ধীরে ধীরে ওর মনে নিজের জন্য জায়গা তৈরি করতে হবে। আরিয়ান তো আউট অফ সিন, এখন শুধু আমাকেই ওর ভরসার জায়গা হতে হবে। ঠিক আছে অহনা, তুই যখন যেতে চাইছিস যা, শরীর আর মনের খেয়াল রাখিস। আমি তো আছি, যখন প্রয়োজন হবে একটা ফোন দিস। আমি আর তোকে আটকাচ্ছি না। আবির আর কোনো কথা না বাড়ি অহনাকে চলে যাওয়ার সুযোগ করে দিল। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত সেখান থেকে একটি অন্য রিকশায় উঠে বসলো। রিকশা চলতে শুরু করতে অহনার দু চোখ আবার ভিজে উঠল। সে ভাবছে আরিয়ানের উপর রাগ করে আবিরের মতো একটা স্বার্থপর ছেলের সাথে বেরিয়ে আসাটা তার বড় ভুল ছিল। আবিরের সঙ্গ তাকে শান্তি দেওয়া তো দূরের কথা, বরং আরিয়ানের শূন্যতাটা আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছে। অহনা রিকশায় বসে রাস্তার ভিড়ের মাঝে আরিয়ানের সেই অপরাধী মুখটা মনে করার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণে তার অপমানের কথা মনে পড়তেই সে নিজেকে আবার শক্ত করে ফেলল। সে মনে মনে বলল, না আরিয়ান, তোমার এই মায়া ভরা চোখের ছলনা আমি ভুলবো না। তুমি আমাকে সবার সামনে ছোট করেছো, সেই ক্ষত আমি এত সহজে মুছতে দেব না। গত কয়েকটা দিন আরিয়ানের জীবনের সবচেয়ে বিভীষিকাময় দিন। যে সময়টা সে বন্ধুদের সাথে আড্ডায় বা ফোন স্কুল করে কাটাতো, এখন সেই সময়গুলো তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হয়। অহনা তার সাথে কোনো কথা বলছে না, এমনকি তাকে দেখলো অবহেলার চাদরে নিজেকে ঢেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আরিয়ানের কাছে সবচেয়ে বেশি অসহ্য লাগছে আবিরের সাথে অহনার এই মেলামেশা। যদিও সে জানে অহনা শুধু রাগের মাথায় এমনটা করছে, তবুও যখনই সে দেখে আবির হাসি মুখে অহনার কাছাকাছি থাকার চেষ্টা করছে, আরিয়ানের রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করে। আজ দুপুরে কলেজ ছুটির পর আরিয়ান খেয়াল করলো অহনা গেটের কাছে দাঁড়িয়ে আবির সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। অহনা একবারের জন্য আরিয়ানের দিকে তাকালো না, যেন আরিয়ান সেখানে কোনো অদৃশ্য বস্তু। আরিয়ানের বুকের ভেতরটা মজবুত দিয়ে উঠল। সে নিজের ঘরে ফিরে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। রুমের দেওয়ালগুলো যেন আজ তাকে উপহাস করছে। আমি এতটা কষ্ট কেন পাচ্ছি? আমি তো চেয়েছিলাম ও যেন আমার উপর থেকে অধিকার তুলে নেয়। এখন তো ও আমাকে পাত্তাই দিচ্ছে না। তবে কেন আমার দম বন্ধ হয়ে আসছে? কেন আবিরকে ওর পাশে দেখলে আমার ইচ্ছে করে সব কিছু ভেঙে চুরমার করে দেই? একা থাকতে থাকতে আরিয়ান নিজের মনের সাথে যুদ্ধ করতে শুরু করলো। সে বুঝতে পারল এই কয়েকদিনে দূরত্ব আর অহনার এই অবহেলা তাকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সে শুধু অহনার শাসনের অভ্যাসী ছিল না, সে আসলে অহনার অস্তিত্বের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। অহনা যখন তার যত্ন নিত তখন সে তাকে বোন বা পাহাড়দার ভেবে এড়িয়ে চলত, কিন্তু আজ যখন সেই যত্নটুকু নেই তখন আরিয়ান অনুভব করছে এই শূন্যতা কোনো বোনের অভাব নয়, এ এক প্রিয়তমাকে হারানোর হাহাকার। গাধা, আমি একটা আস্ত গাধা। ও আমাকে ভালোবাসতো আর আমি ওকে সম্মান দিতে পারিনি, কিন্তু আজ কেন আমার প্রতিটা নিঃশ্বাসে ওর অভাব অনুভব করছি? কেন মনে হচ্ছে ওকে ছাড়া আমার জীবনটা অর্থহীন? আরিয়ান আজ প্রথমবার নিজের কাছে স্বীকার করলো যে সে নিজেও অহনাকে প্রচণ্ড ভালোবাসে। এই ভালোবাসা একদিনে জন্মায়নি, দিনের পর দিন অহনা সেই মায়া, সেই বকুনি আর গভীর যত্নের চারাগাছটি আরিয়ানের মনে অজান্তে শিকড় গেড়েছিল। সে শুধু বয়সের দোহাই দিয়ে আর বন্ধুদের ভয়ে সেই সত্যটাকে আড়াল করে রেখেছিল, কিন্তু অহনা এই অবহেলা আজ সেই আড়ালটা ছিঁড়ে ফেলেছে। আমি তোমাকে ভালোবাসি অহনা আপু। হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি বুঝতে পারিনি যে তুমি আমার জীবনের অক্সিজেন হয়ে গিয়েছিলে। তোমাকে অপমান করে
আমি আসলে নিজের ভাগ্যকেই লাথি মেরেছি, কিন্তু আমি তোমাকে অন্য কারো হতে দেব না। বিশেষ করে ওই আবিরের মতো ছেলের পাশে তোমাকে আমি সহ্য করতে পারছি না। আরিয়ানের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ এই অনুশোচনার আর এই জল নতুন করে জেগে ওঠা ভালোবাসার সে মনে মনে ঠিক করলো। অহনা তাকে যত অবহেলাই করুক সে আর পিছু হটবে না। যে অপমানের ক্ষত সে তৈরি করেছে সেই ক্ষতে ভালোবাসার প্রলেপ সে নিজেই লাগাবে। আরিয়ান যখন কলেজ থেকে নিজের মনের গহীনে একরাশ বিষণ্ণতা আর নতুন করে জেগে ওঠা ভালোবাসা নিয়ে বাড়ি ফিরল, তখন দেখলো তার মা ড্রয়িং রুমে বসে বেশ গুছিয়ে কিছু একটা করছেন। আরিয়ানের বাবাও আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছেন। আরিয়ানকে দেখে তার মা এগিয়ে এলেন, মুখে এক রহস্যময় হাসি। আরিয়ান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে বাবা, আজ আমাদের খুব দ্রুত বেরোতে হবে। তোর ফুপুর বাড়িতে আজ আমাদের দাওয়াত আছে। ফুপুর বাড়িতে? মানে অহনা আপুদের বাড়িতে? হুট করে আজ কেন মা? কোনো বিশেষ অনুষ্ঠান আছে নাকি? তোর ফুপু ফোন করেছিল একটু আগে, বলে সবার জন্য বিশেষ দাওয়াত, আমাদের সবাইকে যেতে হবে। আরও বললো আমাদের নাকি একটা জরুরি খবর বা নিউজ দেওয়ার আছে। খুব খুশি খুশি মনে হচ্ছিল ওনাকে, হয়তো ভালো কোনো খবর হবে। তুই দেরি করিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মায়ের মুখে বিশেষ নিউজ শব্দটা শুনে আরিয়ানের বুকটা এক অজানা আশঙ্কায় থক করে উঠল। তার মনে হলো পৃথিবীটা যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। কয়েকদিন আগে অহনা যেভাবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল, তারপরেই হুট করে দাওয়াত আর বিশেষ সংবাদের কথা, সব মিলিয়ে আরিয়ানের মস্তিষ্কে কেবল নেতিবাচক চিন্তায় ঘুরপাক খেতে লাগলো। নিউজ? কিসের নিউজ হতে পারে এটা? ফুফাতো বোন তো বাড়িতে গিয়ে নিশ্চয়ই সব কথা বলে দেয়নি, নাকি ওর জন্য কোনো বিয়ের সম্বন্ধ এসেছে? আবিরের মতো কোনো ছেলের কথা কি ও বাড়িতে বলেছে আমাকে রাগানোর জন্য? উফ, আমি তো পাগল হয়ে যাব। আরিয়ান দ্রুত নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার হাত পা যেন অবশ হয়ে আসছে। যে অহনাকে সে এতদিন অবহেলা করেছে, আজ সেই অহনার জীবনে অন্য কারোর আসার সম্ভাবনা তাকে জীবন্ত পুড়িয়ে মারছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিপর্যস্ত চেহারাটা দেখল। সে বুঝতে পারছে আজ যদি কোনো খারাপ খবর থাকে তবে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। না, এমন কিছু হতে পারে না। আমি ওভাবে অপমান করার পর কি ও জেদ করে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিল? আমি তো ওকে এখনো বলতেই পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি। আজ ফুপুর বাড়িতে গিয়ে আমি ওকে সবার থেকে আলাদা করে বলবো, ওর পা ধরে হলেও ক্ষমা চাইবো। আরিয়ান খুব সাধারণ একটা শার্ট পরে ঘর থেকে বেরিয়ে এলো। তার মা বাবা তখন যাওয়ার জন্য প্রস্তুত। পুরোটা রাস্তা আরিয়ান গাড়ির জানালার বাইরে তাকিয়ে রইল, কিন্তু তার দৃষ্টি ছিল শূন্য। তার মনে হচ্ছিল এই নিউজটা হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয় তাকে নতুন জীবন দেবে, নয় তাকে চিরজীবনের জন্য অন্ধকার গহ্বরে ঠেলে দেবে। অহনাদের বাড়ির গেটে যখন গাড়ি থামলো, আরিয়ান দেখলো পুরো বাড়িটা আলো দিয়ে সাজানো, না হলেও বেশ একটা উৎসবের আমেজ কাজ করছে। ভেতরে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান কাঁপা কাঁপা পায়ে বাড়ির ভেতর ঢুকলো। তার নজর শুধু একজনকে খুঁজছিল, অহনা। আরিয়ান যখন ফুপুর বাড়িতে পা রাখলো তখন তার বুকটা দুরু দুরু কাঁপছিল। ড্রয়িং রুমে আরিয়ানের বাবা মা আর ফুপা ফুপু বেশ জমিয়ে আড্ডা দিচ্ছেন। পরিবেশটা উৎসবমুখর হলেও আরিয়ানের কাছে সবকিছু যেন বিষাদময় মনে হচ্ছিল। সে আর চোখে দেখল অহনা ডাইনিং রুমের এক পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে আগে সেই প্রাণবন্ত মায়াটা নেই। সে যেন এক পাষাণ মূর্তির মতো নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ কুশল বিনিময়ের পর অহনার মা অর্থাৎ আরিয়ানের ফুপু কথা বলা শুরু করলেন। ওনার মুখে তৃপ্তির হাসি। তিনি আরিয়ানের মায়ের দিকে তাকিয়ে বেশ আনন্দিত স্বরে বলতে শুরু করলেন, আসলে ভাবি, আপনাদের আজ একটা বিশেষ উদ্দেশ্যেই রেখেছি। আমাদের অহনার জন্য একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। ওর বাবার ছোটবেলার বন্ধু আসলাম সাহেবের ছেলে সিয়াম লন্ডনে থাকে, ছেলে হিসেবে একদম হীরা। আরিয়ান সোফার হাতলটা জোরে চেপে ধরল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে মনে মনে প্রার্থনা করছে, না প্লিজ, যা ভাবছি তা যেন না হয়। ওর বাবা যখন অহনাকে জিজ্ঞেস করলো, আমরা ভেবেছিলাম ও হয়তো আরও সময় নেবে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো অহনা এক কথাতেই রাজি হয়ে গেছে। ও বলেছে, মা তোমরা যেখানে ভালো মনে করো সেখানে আমার মত। আসলাম সাহেব কালই পারিবারিকভাবে কথা বলতে আসবেন, তাই ভাবলাম আপনারা আমাদের সবচেয়ে আপন মানুষ, আপনাদের সাথে আলোচনা না করে তো কিছু চূড়ান্ত করা যায় না।
আরিয়ানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে পাথরের মতো স্থির হয়ে অহনার দিকে তাকালো। সে বুঝতে পারল আরিয়ানের উপর প্রচণ্ড রাগার অভিমানের জলেই অহনা এমন একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আবিরের কথা বাড়িতে না বলো, নিজের জীবনের ওপর থেকে সব মায়া ত্যাগ করে সে স্রেফ জেদ করে এই বিয়েতে রাজি হয়েছে। ও মা, এ তো খুব ভালো খবর। অহনা মা, তুই সত্যি রাজি হয়েছিস? আমাদের তো কিছু জানালিও না। হ্যাঁ মামি, মা আর বাবা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আমার সিদ্ধান্ত। আমার নিজের তো কোনো পছন্দ অপছন্দ নেই। নিজের কোনো পছন্দ নেই, এই কথাটি অহনা যেভাবে বলল আরিয়ান বুঝতে পারল এটি সরাসরি তাকে উদ্দেশ্য করে বলা। অহনা তাকে এটা বুঝিয়ে দিচ্ছে যে তুমি আমার ভালোবাসাকে অপমান করেছিলে, আমাকে সিনিয়র বলে বিদ্রূপ করেছিলে। এখন দেখো আমি সত্যি তোমার জীবন থেকে চিরতরে অন্য কারোর হয়ে যাচ্ছি। আরিয়ানের মনে হলো তার গলাটা শুকিয়ে আসছে। তুমি এটা কি করলে অহনা আপু? আমার ওপর রাগ করে তুমি নিজের জীবনটা এভাবে অন্য কারো হাতে তুলে দিচ্ছ। আমি তো তোমাকে এখনো বলতেই পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি সত্যিই পারবে আমাকে ছাড়া অন্য কারোর হতে? পারিবারিকভাবে যখন বিয়ের খুঁটিনাটি আলাপ শুরু হলো, আরিয়ানের মা বাবা আর ফুপু যখন বিয়ের কেনাকাটা আর লগ্ন নিয়ে আলোচনায় মেতে উঠলেন, তখন আরিয়ান দেখল অহনা নিঃশব্দে বারান্দার দিকে চলে গেল। আরিয়ানও কারো নজর এড়িয়ে ধীরে ধীরে বারান্দার দিকে পা বাড়ালো। আস্তাকে বলতেই হবে, সব অপমান সয়ে হলো, আস্তাকে এই বিয়েটা রুখতে হবে। ড্রয়িং রুমে তখন হাসাহাসি আর আনন্দের রোল পড়ে গেছে। অহনার মা আর আরিয়ানের মা বিয়ের কেনাকাটা পরিকল্পনা করছেন, আর অহনার বাবা আলমারি থেকে মিষ্টির প্যাকেট বের করে আনলেন। সবার চোখে মুখে তৃপ্তির হাসি, শুধু আরিয়ানের মনে হচ্ছে কেউ যেন তার কলিজায় জীবন্ত আগুন ধরিয়ে দিয়েছে। অহনার বাবা এক টুকরো মিষ্টি নিয়ে আরিয়ানের দিকে এগিয়ে এলেন। কিরে আরিয়ান, তোর বড় অপুর বিয়ে ঠিক হয়ে গেল, মুখটা অমন কালো করে আসিস কেন? নে একটু মিষ্টি মুখ কর। তোর হবু দুলাভাই কিন্তু লন্ডনের নামকরা ইঞ্জিনিয়ার। বাবা যখন আরিয়ানের মুখের কাছে মিষ্টিটা ধরলেন, তখন আরিয়ানের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। তার মনে হলো এই মিষ্টির স্বাদ নয়, সে যেন নিজের পরাজয়ের বিষপান করছে। রাগে, অভিমানে আর ভালোবাসার তীব্র টানে আরিয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। সবার অবাক দৃষ্টি তোয়াক্কা না করে সে এক ঝটকায় অহনার বাবার হাতের মিষ্টিটা সরিয়ে দিল। তারপর ড্রয়িং রুমের এক কোণে পাথরের মতো দাঁড়িয়ে থাকা অহনার দিকে বাঘের মতো পা বাড়ালো। আরিয়ান, এটা কি করলি তুই? ওনার সাথে এমন ব্যবহার কেন করছিস? আরিয়ান কারো কথার উত্তর দিল না। সে সরাসরি গিয়ে অহনার কবজিটা এত শক্ত করে ধরল যে অহনা ব্যথায় কুকিয়ে উঠল। সবার সামনেই সে অহনাকে প্রায় টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আরিয়ান, কি করছিস তুই? ছাড় আমার হাত। সবার সামনে পাগলামি করিস না, হাত ছাড় বলছি। আরিয়ান, তুই পাগল হয়ে গেছিস। মেয়েটার হাত ওভাবে ধরছিস কেন? কি হয়েছে তোর? বাড়ির বড়রা কিছু বুঝে ওঠার আগে আরিয়ান এক ছটকে অহনাকে টেনে উপরে নিয়ে গেল। অহনা ঘরের সামনে গিয়ে ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে সশব্দে দরজাটা বন্ধ করে দিল এবং ভেতর থেকে লক করে দিল। নিচে তখন সবাই চিৎকার করছে আর দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু আরিয়ানের কানে তখন অন্য কিছু বাজছে, শুধু অহনা সে নিলিপ্ত কথাগুলো। ঘরের ভেতর অহনা ছিটকে গিয়ে বিছানার কোণে পড়ল। সে ভয় আর বিস্ময় নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। তোর সাহস হয় কি করে আমার সাথে এমন করার? নিচে সবাই আছে, বাবা মা আছে। তুই কি জানিস এর ফল কি হতে পারে? তুই আমাকে অপমান করে শান্তি পাসনি, এখন আবার সবার সামনে আমার সম্মানটা ধুলে মিশিয়ে দিলি। সম্মান? তুমি সম্মানের কথা বলছো আপু? আর আমার কথা কি একবারও ভেবেছো? আমার উপর রাগ করে তুমি অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? এতটা সস্তা আমার ভালোবাসা? ভালোবাসা? তুই তো কাল বললি তোকে আমার পাহারাদারি আর ভালোবাসার যন্ত্রণার মতো লাগে। তুই তো আমাকে সবার সামনে সিনিয়র আপু বলে বিদ্রূপ করলি। তবে আজ কেন এই পাগলামি? কেন আজ আমার বিয়েতে তোর এত জ্বালা? কারণ আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু তার মানে এই নয় যে তুমি অন্য কারোর হয়ে যাবে। আমি তোমাকে অন্য কারো হতে দেব না অহনা। তুমি শুধু আমার, তা সে তুমি আমার চেয়ে বয়সে বড় হও বা ছোট। আরিয়ানের চোখ দুটো এখন টকটকে লাল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। সে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে অহনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
আরিয়ান এবার ধীর পায়ে অহনার দিকে এগিয়ে এলো। তার চোখে সেই কাঠিন্য আর মুহূর্তের এক বুক হাহাকারে পরিণত হলো। অহনা স্তব্ধ হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। বাইরের মানুষের চিৎকার যেন এখন তাদের কাছে অনেক দূরের কোনো শব্দ। ঘরের ভেতরে নিস্তব্ধতায় আজ দুই হৃদয়ের দীর্ঘদিনে জমে থাকা কথাগুলো বিস্ফোরিত হতে চলেছে। ঘরের বাইরে বড়দের চিৎকার আর দরজায় ধাক্কানোর শব্দ ক্রমেই বাড়ছে, কিন্তু ঘরের ভেতরে জগৎটা যেন থমকে গেছে। আরিয়ান অস্থিরভাবে পায়চারি করছে আর অহনা বিছানায় বসে রাগে ফুঁসছে। আরিয়ান হুট করে অহনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠে এখন আর রাগ নেই, আছে কেবল এক বুক হাহাকার। আপু প্লিজ এই বিয়েটাতে রাজি হয়েও না। আমি জানি তুমি শুধু আমাকে রাগ দেখানোর জন্য এটা করছো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে তোমার জায়গায় কল্পনাও করতে পারছি না। তুই পারছিস কি পারছিস না তাতে আমার কিছু যায় আসে না আরিয়ান। তুই তো আমাকে সিনিয়র বলে দূরে ঠেলে দিয়েছিলি, এখন বড় বড় কথা বলিস না। তুই আমার ঘর থেকে বের হ, আমার দম বন্ধ লাগছে। আমি বের হব না, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না। অহনা আমি পাগল হয়ে গেছি তোমাকে ছাড়া। এই কদিন তুমি কথা বলনি বলে আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি অহনা। অহনা উঠে দাঁড়িয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। তার দু চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। ভালোবাসা? তুই ভালোবাসার কি বুঝিস? তুই তো বুঝিস শুধু লোক লজ্জা আর বন্ধুদের ইয়ার কি। তুই আমাকে সবার সামনে ছোট করলি, আর এখন এসেছিস ভালোবাসা দেখাতে। যা এখান থেকে, আমি তোকে আর বিশ্বাস করি না। অহনা বারবার আরিয়ানকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিচ্ছিল, কিন্তু আরিয়ান দমবার পাত্র নয়। সে বুঝতে পারল মুখে শুধু বলে অহনার এই পাহাড়সম অভিমান গলবে না। হুট করে আরিয়ান যা করল তা অহনার কল্পনাতেও ছিল না। আরিয়ান ধপ করে মেঝেতে বসে অহনার দুপা শক্ত করে জড়িয়ে ধরল। আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু প্লিজ আমাকে এভাবে শাস্তি দিও না। তুমি অন্য কারো হয়ে যাবে এটা আমি মরে গেলেও সইতে পারবো না। অহনা দোহাই তোমার, আমাকে একটা সুযোগ দাও। আমি সবার সামনে চিৎকার করে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও। অহনা স্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মতো জেদি এবং অহংকারী একটা ছেলে আজ তার পায়ে ধরে এভাবে কাঁদছে, এটা সে স্বপ্ন ভাবেনি। আরিয়ানের চোখের জল অহনার পায়ের পাতায় এসে পড়ছে। ওই এক মুহূর্তেই অহনার সব রাগ সব জেদ বালির বাঁধের মতো ধসে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। হাজার হলো এই ছেলেটাকে তো সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে এসেছে। অহনা দুহাতে আরিয়ানের মুখটা তুলে ধরল এবং তাকে টেনে তুলে নিজের বুকের সাথে জাপটে ধরল। অহনার বাঁধভাঙ্গা কান্না এবার আরিয়ানের কাঁধে আশ্রে পড়ল। তুই এত খারাপ কেন আরিয়ান? কেন আমাকে এত কষ্ট দিলি? জানিস আমি প্রতিদিন কতটা মরেছি তোর ওই অবহেলায়। আমি তোকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু আমি যে পারলাম না। আমি তোকে ছাড়া সত্যিই মরে যাব। আরিয়ান অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুই হৃদয়ের দীর্ঘদিনে না বলা কথাগুলো আজ চোখের জলের মাধ্যমে মিলেমিশে এক হয়ে গেল। বাইরে পৃথিবীর কোলাহল যেন তখন নিস্তব্ধ হয়ে গেছে। তারা ভুলে গেল যে নিচে তাদের বাবা মা দাঁড়িয়ে আছে, ভুলে গেল যে একটু পরে তাদের বড় কোনো কৈফিয়ত দিতে হবে। এখন শুধু তারা আছে আর তাদের অবাধ্য ভালোবাসা। ঘরের ভেতরের কান্না আর আবেগের মেঘ কেটে গিয়ে অবশেষে এক চিলতে রোদ হাসল। আরিয়ান আর অহনা বুঝতে পারল এভাবে লুকিয়ে থেকে বা জেদ করে কোনো সমাধান হবে না। আরিয়ান নিচের চোখের জল মুছে অহনার হাতটা শক্ত করে ধরল। অহনার চোখে এখনও জল চিকচিক করছে, কিন্তু সেখানে এখন আরিয়ানের জন্য একরাশ ভরসা। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে দিল। দরজা খুলতে সামনে দেখা গেল একদল আতঙ্কিত ও ক্রুদ্ধ মুখ। অহনার বাবা মা এবং আরিয়ানের বাবা মা সবাই একযোগে ভেতরে ঢুকলেন। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন আর বিস্ময়। অহনার বাবা প্রচণ্ড রেগে আরিয়ানের দিকে এগিয়ে এলেন। আরিয়ান, এসবের মানে কি? তুই সবার সামনে অহনাকে টেনে এনে দরজা বন্ধ করার সাহস পেলি কোথায়? কি চলছে তোদের মধ্যে? আরিয়ানের বাবাও বেশ রেগে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু আরিয়ান আজ এক অন্য ধাতুতে গড়া। সে অহনার হাতটা এক মুহূর্তের জন্য ছাড়ল না, বরং সবার সামনে আরও শক্ত করে ধরল। আরিয়ান বুক ফুলিয়ে সাহসিকতার সাথে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। মা বাবা, আপনারা আমাদের ভুল বুঝবেন না। আমি জানি আমি আজ যা করেছি তা আপনাদের চোখে অন্যায়,
কিন্তু এর চেয়ে বড় সত্যি হলো আমি অহনাকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারছি না। আরিয়ান যদি কারো হয় তবে সে শুধু অহনার। আমি ওকে বিয়ে করতে চাই। আরিয়ানের এই সোজা সাপটা স্বীকারোক্তিতে ড্রয়িং রুমের বাতাস যেন থমকে গেল। অহনার মা কপালে হাত দিয়ে বসে পড়লেন আর অহনার বাবা স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকালেন। অহনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার হাতের মুঠো আরিয়ানের হাতের ওপর শক্ত হয়ে বসে আছে। কিন্তু আরিয়ান, ও তো তোর বড়, সমাজ কি বলবে? আত্মীয় স্বজনটা কি ভাববে? সমাজ আমাদের জীবন চালাবে না পপি। ভালো যখন আমরা বেসেছি তখন সব বাধা আমরাই পার করব। আপনারা যদি আজ এই বিয়ে না দেন তবে আমরা দুজনেই হয়তো বড় কোনো ভুল করে বসবো। দোহাই আপনাদের, আমাদের দূরে সরিয়ে দেবেন না। দীর্ঘক্ষণ এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করল। অহনার বাবা মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলেন অহনার জেদ আর আরিয়ানের এই সাহস আসলে তাদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। বড়রা নিজেদের মধ্যে আড়ালে গিয়ে কিছুক্ষণ পরামর্শ করলেন। তারা বুঝলেন এই ছেলে মেয়েরা এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্য কোথাও বিয়ে দিলে চারজনের জীবনই নষ্ট হবে। অবশেষে তারা হার মানলেন। তোদের এই জেদের কাছেই আমরা হার মানলাম। আমরা চাই না তোরা কোনো ভুল পথে পাবারাস। ঠিক আছে, যেহেতু আজ শুভ দিন আর হুজুর দেখাই আছে, তবে আজই কাজটা সেরে ফেলা হোক। পরিবারের সম্মতিতে আর কোনো কুলকিনারা না পেয়ে তড়িঘড়ি করে ব্যবস্থা করা হলো। সেদিন রাতেই কোনো জাঁকজমক ছাড়া ঘরোয়াভাবে কাজী ডেকে আরিয়ান আর অহনার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। যে ঘরটা একটু আগে ঝগড়া আর চিৎকারে মুখরিত ছিল সেখানে এখন বিয়ের মন্ত্র আর খুশির আমেজ। চারিদিকে নিস্তব্ধতা, হালকা ল্যাভেন্ডার সুগন্ধি আর রজনীগন্ধার ঘ্রাণে বাসর ঘরটা এক মায়াবী রূপ নিয়েছে। অহনা লাল বেনারসি পরে বিছানার মাঝখানে আড়ষ্ট হয়ে বসে আছে। তার বুকের ভেতরটা আজ এক অদ্ভুত ছন্দে কাঁপছে। কিছুক্ষণ আগেও যে আরিয়ান তার উপর অধিকার খাটিয়ে সবার সামনে হাত ধরে টেনে এনেছিল, সেই আরিয়ান এখন তার আইনত স্বামী। দরজা খোলার শব্দ হলো। আরিয়ান ধীর পায়ে ভেতরে ঢুকলো। আরিয়ান দরজাটা লক করে দিয়ে পেছন থেকে অহনার দিকে তাকিয়ে রইল। লাল ঘোমটার আড়ালে অহনাকে আজ পরিমতো লাগছে। আরিয়ান খাটের পাশে এসে বসল। অহনার হৃদস্পন্দন তখন যেন কান পাতলে শোনা যাচ্ছে। আরিয়ান আলতো করে অহনার চিবুক ধরে মুখটা নিচের দিকে তুলল। অহনার চোখের পাতায় তখনও লজ্জার আভা মিশে আছে। দেখলে তো অহনা, শেষ পর্যন্ত কিন্তু আমার জেদটাই জয়ী হলো। আমি বলেছিলাম না তোমাকে আমি অন্য কারো হতে দেব না। আজ থেকে তুমি শুধু আমার। তুই বড্ড অবাধ্য আরিয়ান, সারা জীবন শুধু আমাকে জ্বালিয়েছিস, আর আজ সবার সামনে যা করলি আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই এতটা সাহসী। ভালোবাসলে সাহস এমনিতেই চলে আসে। আরিয়ান আর দেরি করল না। সে খুব সপ্তপণে অহনার মাথার ঘোমটাটা সরিয়ে দিল। অহনার খোলা চুলগুলো কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। আরিয়ান তার মুখটা অহনার গলার খুব কাছে নিয়ে গেল। অহনা ভয় আর শিহরণে চোখ বুজে ফেল। আরিয়ানের তপ্ত নিঃশ্বাস অহনার ঘাড়ের উপর আশ্রে পড়ছে। আরিয়ান আলতো করে অহনার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। আজ থেকে আর কোনো দূরত্ব নেই অহনা। আজ থেকে আমি তোমার সব বকুনি আর ভালোবাসা দুটোই খুব কাছ থেকে উপভোগ করব। আজ তুমি আমার সিনিয়র নও, তুমি আমার অর্ধেক জীবন। অহনা দুহাতে আরিয়ানের শার্টের কলারটা শক্ত করে টেনে ধরল। আরিয়ান অহনার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। দুজনের শরীরের দূরত্ব তখন একদম শূন্য। আরিয়ান তার ঠোঁট দিয়ে অহনার কপালে এক দীর্ঘ ভালোবাসার চিহ্ন এঁকে দিল। অহনা তার মাথাটা আরিয়ানের চওড়া বুকে এলিয়ে দিল। আমাকে এইভাবেই আগলে রাখবি তো সারা জীবন? কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? মরে গেলেও না, তোমাকে ছাড়া আরিয়ানের অস্তিত্বই যে নেই। আরিয়ান এবার অহনার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ল। ঘরে মৃদু আলোতে দুটি প্রাণ যেন এক পবিত্র বন্ধনে মিশে গেল। বাইরে ঝিঝি পোকার শব্দ আর ঘরের ভেতর সেই দুই প্রেমী হৃদয়ের ব্যাকুলতা, সব মিলিয়ে রাতটা তাদের জীবনে শ্রেষ্ঠ স্মৃতি হয়ে রয়ে গেল। বিয়ের কয়েকদিন পর আজ আরিয়ান আর অহনা একসাথে কলেজে যাচ্ছে। তবে আজ আর লুকোচুরি নেই কোনো দূরত্ব।
আরিয়ান আর অহনা পাশাপাশি রিকশায় বসে আছে। আরিয়ানা আজ একটু বেশি যত্নশীল, বারবার অহনার শাড়ির আঁচলটা ঠিক করে দিচ্ছে। কলেজে পৌঁছাতেই সবার নজর তাদের দিকে। সবাই দেখছে যে আরিয়ান আর অহনার মধ্যে কয়েকদিন আগে দা কুমড়োর সম্পর্ক ছিল, তারা আজ এত কাছাকাছি কেন? কলেজের গেটের কাছে দাঁড়িয়েছিল আবির। সে ভাবছিল আজ আবার অহনার মন ভোলানোর চেষ্টা করবে, কিন্তু যখন সে দেখল আরিয়ানের বাইকের পেছনে বা রিকশা থেকে নেমে অহনা নামছে এবং আরিয়ান পরম আবেশে অহনার হাতটা জড়িয়ে ধরল, তখন আবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল অহনার সিঁথিতে চিকচিক করছে টকটকে লাল সিঁদুর। এ কি, এসব কি দেখছি? অহনা, তুই এই আরিয়ানের সাথে এভাবে? মিমি পাশে দাঁড়িয়েছিল, সে সব জানে এবং কাল রাতে সে অহনার কাছ থেকে সব শুনেছে। আবিরের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে মিমি মনে মনে ভীষণ তৃপ্তি পেল। কিরে আবির, আকাশ থেকে পড়লি নাকি? এখন তো আর বাধা দেওয়ার কেউ নেই। আরিয়ান আর রহনা এখন আইনত একে অপরের জীবন সঙ্গী, তাদের আর আলাদা করা যাবে না। আবিরের মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আরিয়ান হাসি মুখে অহনার হাত ধরে আবিরের একদম সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ানের চোখে আজ এক বিজয়ীর হাসি। কিরে বন্ধু, খুব অবাক হয়েছিস? তোকে একটা কথা পরিষ্কার করে বলে দেই, এখন থেকে একটু দূরত্ব বজায় রেখে কথা বলিস, কারণ এই মেয়েটা এখন আর কেবল তোর তুই তুকারি করা বন্ধু নেই। শি ইজ মাই ওয়াইফ নাও, মিসেস আরিয়ান। আবির যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে মুখ নিচু করে সেখান থেকে দ্রুত সরে গেল। অহনা আর আরিয়ান একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। আরিয়ানের এই আত্মবিশ্বাসী রূপ দেখে অহনার বুকটা গর্বে ভরে উঠল। বাহ, খুব তো হিরো হয়ে গেছিস দেখছি। এখন চল, ক্লাসে যেতে হবে। কলেজে সবাই কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে। তাকাক না, পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে আমি আমার সিনিয়র আপুকে নিজের করে নিয়েছি। আরিয়ান আর অহনা হাত ধরাধরি করে করিডোর দিয়ে হেঁটে গেল। তাদের এই যাত্রা কেবল কলেজে ক্লাসরুম পর্যন্ত নয়, বরং সারা জীবনের এক সুন্দর পরিণতির দিকে। কলেজের করিডোরে আরিয়ান আর অহনার হাত ধরাধরি করে হাঁটার দৃশ্যটা মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসের রাষ্ট্র হয়ে গেল। আবির যখন অপমানিত হয়ে ভিড় ঠেলে চলে যাচ্ছিল, তখন আরিয়ানের সেই বন্ধুরাও সেখানে এসে জড়ো হলো। যারা কয়েকদিন আগে আরিয়ানকে খেপিয়েছিল, আজ তারা আরিয়ানের চোখে সেই আগের চপলতা দেখছে না, বরং দেখছে এক দায়িত্বশীল পুরুষের ছায়া। সজীব আর রাফি ধীরে ধীরে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। তাদের সবার মুখ আজ অপরাধে নিচু হয়ে আছে। আরিয়ান ভুরুকুচকে তাকাতে সাগর কথা বলে উঠল। ভাবি, মানে অহনা আপু, আমাদের ক্ষমা করবেন। আমরা আসলে বুঝতে পারিনি আমাদের ছোট একটা মশকরা আপনাদের জীবন এত বড় ঝড় তুলবে। হ্যাঁ আপু, সেদিন আপনার সম্মানে আঘাত লাগে এমন অনেক কথা আমরা বলেছি, আমাদের ক্ষমা করে দিবেন। আরিয়ান আজ যা করেছে সেটা আমাদের সবার চোখ খুলে দিয়েছে। অহনা শান্ত চোখে সজীব আর রাফির দিকে তাকালো। তার মনে এখন আর কারোর জন্য কোনো ঘৃণা নেই। সে আরিয়ানের হাতের বাঁধন আরো শক্ত করে বন্ধুদের দিকে তাকিয়ে এক চিলতে হাসলো এবং তাদের ক্ষমা করে দিল। ঠিক সেই মুহূর্তে মিমি ভিড় ঠেলে তত্তর করে সামনে এগিয়ে এলো। সে আরিয়ানের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বেশ কড়াভাবে দাঁড়ালো। শোনো আরিয়ান সাহেব, বিয়ের কাজ তো ঘরোয়াভাবে সেরে ফেলেছ, তাই বলে কিন্তু ভেবো না বেঁচে গেছো। আমার বান্ধবীকে অনেক কাঁদিয়েছো তুমি। আজ সবার সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এরপর যদি বান্ধবীকে আর এক ফোঁটা কষ্ট দিয়েছ, তবে তোমার খবর আছে। তখন আর তোমার বন্ধুদের মতো এত সহজে মাপ পাবে না। আমি নিজে এসে তোমার হাড়গোড় ভেঙে দিয়ে যাব, মনে থাকবে? একদম মনে থাকবে মিমি আপু। ওই ভুল আরিয়ান একবারই করেছে, আর তার মাসুল সে হাড়ে হাড়ে টের পেয়েছে। অহনা এখন শুধু আমার স্ত্রী নয়, ও আমার অস্তিত্ব। ওকে কষ্ট দেওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার বান্ধবীর চোখের জল মোছার দায়িত্ব এখন সারা জীবনের জন্য আমার। আরিয়ানের এমন আত্মবিশ্বাসী উত্তর শুনে মিমি এবার হেসে ফেলল। সে অহনাকে জড়িয়ে ধরল। বিকেলে সোনালি রোদ যখন মিলান হয়ে আসছিল, আরিয়ান আর অহনা কলেজের মাঠে সেই পরিচিত কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে বসল। জানো অহনা, আজ থেকে আমি তোমার সেই আদরের ছোট ভাইটিও হয়ে থাকব, আবার তোমার আজীবনের পাহারাদার স্বামী হয়েও থাকব। তোমাকে আর কোনো দিন একাকিত্বের কাছে
হারতে দেব না। তুই এইভাবেই আমার পাশে থাকিস আরিয়ান। আমাদের এই ভালোবাসা যেন সব বাধার চেয়েও বড় হয়। সূর্য তখন দিগন্তে মিলিয়ে যাচ্ছিল। তখন দুই হৃদয়ের মিলন এক পূর্ণতা পেল। অহনা আর আরিয়ানের এই অসম বয়সী প্রেমের গল্পটি কলেজের প্রতিটা ইটে আর বাতাসে এক মধুর স্মৃতি হয়ে রয়ে গেল।